হাই, গুড আফটারনুন সবাইকে। বিক্রম হালদার, গুড আফটারনুন। তনুশ্রী বিশ্বাস, অ্যাডভোকেট নিবেদিতা প্রধান নন্দী, গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন, সবাই চলে আসো অনলাইনে। সুমিতা পাল, গুড আফটারনুন। আমার সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে? সাউন্ড পরিষ্কার, অডিবল? আমার ভয়েস কি অডিবল? চট করে একটু রেসপন্ড করে দাও। বাকি যারা আছো একটু রেসপন্ড করো। বাকি যারা আছো একটু রেসপন্ড করো। ওকে ওকে, গ্রেট। চলো, আজকে শুরু থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিই, তারপরে টপিকে ঢুকছি। ওকে, চলো। কমার্শিয়াল পেপার ভারতবর্ষে প্রথম কবে চালু হয়? কমার্শিয়াল পেপার ভারতবর্ষে প্রথম কবে চালু হয়? কোশ্চেন দেখতে পাচ্ছ? বলো, এবার অ্যান্সার বলো। আশা করি কোশ্চেন দেখতে পাচ্ছ। কমার্শিয়াল পেপার ফর্মালি ভারতবর্ষে কবে চালু হয় বলো। ও, অ্যান্সারটা পরের স্লাইডে দেওয়া উচিত ছিল। ওকে, যদি একটু হিস্টোরিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে কি হয়েছিল, আমি এখানে তোমাদের এই পিডিএফটা আপলোডও করে দেবো। এখানে বেসিক্যালি অল্প কয়েকটা আমি এখন অবধি দিয়েছি কিছু কোশ্চেন, এগুলো সব পিওয়াইকিউতে এসছে। তোমাদের যেভাবে পড়িয়েছি একটুখানি মনে করে দেখো। কি বলেছিলাম? বেসেল নর্মস 1988 এর সময় থেকে শুরু হচ্ছিল। আর অ্যাট দ্য সেম টাইম যখন আমরা ইকোনমিক প্ল্যানিং পড়েছিলাম, আমরা কি জানি ওই সময়টা, ওই 91-এর সময়টায়, 1991-এ কি হলো? দেশের ইকোনমি উন্মুক্ত হলো। তার আগে উন্মুক্ত ছিল না, সবকিছু কি ছিল? পুরোপুরিভাবে ক্লগড। লাইসেন্সরা, যে কথাটা আমরা বারবার করে শুনেছি, তখন পিভি নরসিংহ রাও প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং। তারা এসে কি করলেন? তারা বললেন লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন হলো, দেশের ইকোনমি উন্মুক্ত হলো। এই সময়টা কি হলো? কমার্শিয়াল পেপার এলো। কোম্পানিরা কি করলো? যে কমার্শিয়াল পেপার ছাড়তে পারে, যাতে ফ্রেশ টাকা তারা ইন্ডাকশন হতে পারে। মনে পড়ছে? যারা রেগুলার ক্লাস করেছো প্রথম থেকে এখন অবধি, একটু রিকালেক্ট করতে পারছো? কানেকশনটা ধরতে পারছো কেউ কেউ? এগুলো কিন্তু সব রেলের পিওয়াইকিউ, জাস্ট ফর ইউর ইনফরমেশন। এগুলো কিন্তু রেল, এনটিপিসির সব মিলিয়ে মিশিয়ে রেখেছি এখানে, শুধু যে এনটিপিসি রয়েছে তা না, অল্প কটা রয়েছে, আরো দেওয়া বাকি আছে, দিয়ে রাখবো সবকিছু। কারা কারা রিকালেক্ট করতে পারছো, কারা কারা বুঝতে পারছো বা বুঝতে পারছো না বলো। কারা কারা বুঝতে পারছো বা পারছো না বলো। যারা আছো কারা কারা বুঝতে পারছো বা পারছো না বলো। মনে পড়ছে এগুলো? এই কথাগুলো আমরা পড়েছি, মনে পড়ছে? এগুলো যে পড়িয়েছি মনে পড়ছে? একটু রেসপন্ড করো তাড়াতাড়ি, একটু রেসপন্ড করে দাও তাড়াতাড়ি। গভর্নমেন্টের থেকে বা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা আরবিআই, মানি মার্কেটের যে কন্ট্রোলার, সে যখন বাইরের থেকে, যাতে বাইরের যে দেশের যে ইম্প্যাক্ট থাকে সেটার জন্য, যে এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য দেশের ডোমেস্টিক মানি মার্কেট যদি আনস্টেবল হয়ে যাতে আনস্টেবল না হয়, তার জন্য যা যা মেজারমেন্ট নেয়, সেটাকে কি বলা হয়? কি করে? বাইরের দেশের ইম্প্যাক্টের জন্য যদি দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয় তখন কি করবে? রেটস কেন চেঞ্জ করবে?
দরকার হলে গভর্নমেন্ট বন্ড কিনবে বা বন্ড ছাড়বে, যাতে মানি সাপ্লাইটা স্টেবল থাকে। ওভারঅল কি হবে, স্টেরিলাইজ করে দেবে যাতে শকস না আসে। সো অ্যান্সার ইজ স্টেরিলাইজেশন। পরেরটা এগিয়ে যাই। এটা কে বলতে পারবে, ফিয়াট মানির অ্যান্সারটা কে বলতে পারবে? যে ফিয়াট মানি যদি বেশি ইস্যু করা হয় তাহলে কি দাঁড়াবে? ফিয়াট মানি যদি বেশি ইস্যু করা হয় তাহলে কি দাঁড়াবে? কে অ্যান্সার দিতে পারবে? কোশ্চেনটা পুরো দেখা যাচ্ছে? আমি কোশ্চেন অ্যান্সার একসঙ্গে রেখেছি, যাতে কুইজ করার উদ্দেশ্য নিয়ে করিনি, যাতে পরবর্তীকালে কাজে লাগে তোমাদের, তো সেইভাবে রেখেছি। তো বুঝিয়েই দিচ্ছি কোশ্চেনের উত্তরটা কি হবে। ফিয়াট মানে সেই টাইপ অফ মানি যেটা গভর্নমেন্ট ইস্যু করে, যেটার জন্য কোনো ফিজিক্যাল অ্যাসেটের ব্যাকিং দরকার হয় না। ফিয়াট মানি মানে সেই টাকা যেটা গভর্নমেন্ট ইস্যু করে, যেটার জন্য কোনো ফিজিক্যাল অ্যাসেটের ব্যাকিং এর প্রয়োজন হয় না। যে এমন না যে গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী টাকা ছাপানো হয়েছে, তাহলে তো গোল্ডের দামের উপর সবকিছু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বা গোল্ডের পরিমাণের উপরে। গভর্নমেন্টের কাছে এত লক্ষ কোটি টাকার গোল্ড আছে, সেই অনুযায়ী গোল্ড রিজার্ভ আছে, সেই অনুযায়ী টাকা ছাপাতে পারে। সেটা তো গভর্নমেন্ট করে না, সেটা করে না। কারণ তাহলে কি হয়, আগেকার দিনে বহু সময় আগে হতো, গোল্ড পেগড ব্যাপার স্যাপার হতো, তখন গোল্ডের ওপরে চিন্তা ছিল আমাদের এরকম, কিন্তু সেটা করলে তো সমস্যা। কেননা গোল্ড একটা লিমিটেড অ্যাসেট, সারা পৃথিবী খুঁড়েও যদি না হয় তাহলে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ গোল্ড আছে। কিন্তু মানব সভ্যতা যত এগোচ্ছে, টাকা যত বৃদ্ধি হচ্ছে, সে অনুযায়ী কি গোল্ড তার থেকে বেশি হবে? হবে না। তো ফিয়াট মানি হচ্ছে এমন মানি যেটার জন্য কোনো ফিজিক্যাল অ্যাসেটের উপর ভিত্তি করে ওটা হয় না। ইট হ্যাজ নো এটাকে ইংরেজিতে বলা হয় যে ফিয়াট মানি হ্যাজ নো ইন্ট্রিনসিক ভ্যালু বা ইন্ট্রিনসিক অ্যাসেট। ঠিক আছে, তাহলে এবার ফিয়াট মানি যদি বেশি, মানে ফিয়াট মানি হচ্ছে পাতি টাকা, সহজ বাংলা কথায় সহজে বোঝার জন্য। তো গভর্নমেন্ট যদি হু করে টাকা ছাপাতে শুরু করে, বা যদি মানুষের মধ্যে এই মানে ইকোনমি নিয়ে যখন প্রথম প্রথম পড়ে, বা প্রথম প্রথম যদি কনসেপ্ট সম্বন্ধে যদি ভালো নলেজ না থাকে, সবার এটা মনে হতে পারে না, এটা সহজ কোশ্চেন আসে না, যে টাকাই তো ছাপানোই তো হচ্ছে, তো হাজার হাজার টাকা ছাপিয়ে দিক না, সব ছাপিয়ে সবাইকে দিয়ে দিক, তাহলে কি হবে? টাকা ছাপিয়ে যদি গভর্নমেন্টকে দেওয়া হয়, যদি কেউ ভাবে যে টাকাই তো ছাপিয়ে দিক, ছাপিয়ে দিয়ে যদি আমাদের হাতে দিয়ে দেয়, তাহলে গরিব বড়লোক মধ্যবিত্ত এসবের ভেদাভেদ দূর হয়ে যাবে, সবার হাতে টাকা আসবে। কিন্তু তাতে আলটিমেটলি কি হবে? তাতে আলটিমেটলি সেই হয়ে যাবে, এক সময়কার ভেনিজুয়েলা হয়ে যাবে। প্রচুর মানুষের কাছে প্রচুর টাকা, যে যা পাচ্ছে কিনছে, যেই কেনা শুরু হবে তখন কি হবে, যারা বিক্রেতা তারা কি করবে, দাম বাড়াতে শুরু করবে, তারপরে আলটিমেটলি এক কাপ কফির দাম হয়ে যাবে 50,000 টাকা। তোমাদের এগুলো গল্পের ছলে বুঝিয়েছিলাম, আই গেস তোমাদের মনে পড়ছে। কার কার মনে পড়ছে বা পড়ছে না? ভেনিজুয়েলার উদাহরণ দিয়ে বলেছিলাম, মনে পড়ছে? ভেনিজুয়েলায় 50,000 টাকা এক কাপ কফির দাম হয়ে গেছে, হাইপার ইনফ্লেশন, প্রচুর ভর্তুকি দিয়ে 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 এমন অবস্থা হয়েছে। এই হচ্ছে সমস্যা, বোঝা গেল? এগুলো কিন্তু একদম অ্যাকচুয়াল মানে রেলের কোশ্চেন, কিন্তু এগুলো এখানে যে পিছনে যেগুলো রয়েছে, এগুলো তোমাদের একটা পিডিএফ, আরো কিছু এখানে অল্প কটা রয়েছে, 4-5টা কোশ্চেন রেখেছি। ভেবেছিলাম আজকে টপিকটা পড়িয়ে তারপরে দেখাবো, তাহলে থাক, এগুলো আগে দেখিয়ে দিই, এগুলো কাজে লাগবে। ওকে, চলো পরেরটা এগিয়ে যাই। এটা তো অ্যান্সার দেওয়া নেই হয়তো, হ্যাঁ অ্যান্সার দেওয়া নেই। এটা কে কে বলতে পারবে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল? কে কে বলতে পারবে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে হয়েছিল? কে কে বলতে পারবে? অপশন লেখো, এখানে তো অপশন দেওয়া আছে, অপশনটা লেখো। মাত্র একজন অ্যান্সার দিয়েছে এখনো অবধি, বাকিরা কিচ্ছু প্রশ্ন করছে না। এই তো এবার অ্যান্সার আসতে শুরু করেছে। আর 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 বাহ, এই তো লোকজন পাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এই মডেলটাকে কি বলা হতো? কে বলতে পারবে এই মডেলটাকে কি বলা হতো? এই মডেলটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলটা কি, মডেল নামটা কি ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মডেলটার? কোন ইকোনমিক মডেল বলা হতো? কে অ্যান্সার করতে পারবে? মডেলটার নাম কে বলতে পারবে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের নামটা? বিক্রম হালদার, তিথি সরকার, শম্ভু সিংহ মুড়া, অ্যাডভোকেট নিবেদিতা। হ্যারোড মডেল না হ্যারোড ডোমার মডেল?
HARRODDOMAR, হ্যারোড ডোমার মডেল। একজন পারলো, বাকিরা সব ভুলে গেছে, সব ফাঁকিবাজ। চলো দেখি পরের কোশ্চেনটা তোমরা পারো কিনা। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেলটা কি নামে তৈরি? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেলটার নাম কি? ভাস্কর বেরা, অ্যান্সার দাও দেখি। ভাস্কর বেরা, শম্ভু ভদ্র, মুনিতোষ মাঝি, অ্যান্সার দাও। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেলটার নাম বলো। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেলটার নাম বলো। তিনজনের নাম নিয়েছি। পড়া না ধরলে পড়া হয় না, পড়া না ধরলে পড়া হয় না। মনিতোষ তাও অ্যান্সার দিতে পেরেছে তিনজনের মধ্যে। আচ্ছা, ভেরি গুড মনিতোষ, কারেক্ট অ্যান্সার। অ্যান্সার ইজ কি? অ্যান্সার কি হবে? পিসি প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল। প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান বা রাশিবিজ্ঞানের মানে একজন প্রথিতশালী ব্যক্তিত্ব। তার নামে প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজও আছে কলকাতাতে, ইভেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটও রয়েছে। আচ্ছা, এইটা হয়তো তোমাদের পড়ায়নি। এখানে একটা কোশ্চেন দিয়েছি, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল স্টার্ট স্টকিং আপ মানি ইনস্টেড অফ ইউটিলাইজিং ইট? মানি মাল্টিপ্লায়ার উইল ইনক্রিজ, মানি মাল্টিপ্লায়ার উইল ডিক্রিজ, মানি মাল্টিপ্লায়ার রিমেইন সেম। হিন্ট দেওয়ার জন্য দিয়ে রেখেছি এখানে মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায়। সেটা হচ্ছে 1 ক্যাশ রিজার্ভ রেশিও অর M3/M0। টাইপস অফ মানি যখন আমরা পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম M0, M1, M2, M3। M3 নামে কি ছিল? M3 ছিল হচ্ছে ব্রড মানি। M0 কি ছিল? M0 হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন ইনক্লুডিং নোটস। তো এখানে হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল স্টার্ট স্টকিং আপ ইনস্টেড অফ ইউটিলাইজিং ইট। স্টকিং আপ মানি মানে আমি এখানে কারেন্সি মানে কারেন্সি ইন সার্কুলেশনকে, মানে তোমার কাছে টাকা রয়েছে, তোমার কাছে এখন হাতের টাকা রয়েছে, ক্যাশ রয়েছে বা খুচরো রয়েছে, এই টাকাগুলো যদি আমরা সবাই জমাতে শুরু করি, আমরা যদি কেউ খরচা করতে না শুরু করি, মানে খরচা না করি, তাহলে কি হবে? তাহলে কি হবে কে বলতে পারবে? তাহলে কি হবে? M3 মনে পড়ছে? M3 মানে কি ছিল? M3 হচ্ছে ব্রড মানি, মানে লং টার্ম ডিপোজিট লোকে নেওয়া হচ্ছিল। মনে পড়ছে না? মনে পড়ছে না? এগুলো পড়িয়েছি তো। মনে পড়ছে না? মনে পড়ছে না? এই যে টার্মগুলো শুনেছো মনে পড়ছে না? তখন ক্লাসে ছিল না। হ্যাঁ, এবার এই নলেজটা লাগিয়ে অ্যান্সারটা করো দেখি। M3/M0 বা 1/CRR। CRR বলতে কি বুঝলেছিলাম? ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি হয়? ক্যাশ রিজার্ভ রেশিও মানে সারা দিনে যত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটের টাকা ব্যাংকের মধ্যে যত জমা পড়ে, সেটাকে আমরা বলি নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, NDTL। সেই নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটির একটা পার্সেন্টেজ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয় ইন দ্য ফর্ম অফ ক্যাশ অনলি। এই মুহূর্তে CRR কত? 3%, রাইট? তো যদি পাবলিকের টাকা যদি বেশি পরিমাণে জমা হতে শুরু করে, রিজার্ভ হয়ে যায়, তাহলে কি হবে? তব ক্যা হোগা? কে কে কোশ্চেনটা বুঝতে পারোনি বলো? কে কে এই কোশ্চেনটার মানে বুঝতে পারছো না বলো? কে কে কোশ্চেনটার মানে বুঝতে পারছো না বলো? কারা কারা কোশ্চেনটার মানে বুঝতে পারছো না বলো? কারা কারা কোশ্চেনের মানে বুঝতে পারছো না বলো? আমি আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করো। বাকিরা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটার মানে? বাকিরা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটার মানে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কারা কারা বুঝতে পারছো না, তাহলে এই কনসেপ্টটা আবার বোঝাবো। তাহলে এই কনসেপ্টটা আবার বোঝাবো দেখি। বাকিরা পারছো বুঝতে? বাকিরা পারছো বুঝতে? বাকিরা ঝটপট রেসপন্স করো, এখানে যতজন আছো সবাই রেসপন্স করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করো।
না বাদে যারা রয়েছে তাদের কোশ্চেন জিজ্ঞেস করবো, না বাদে যারা রয়েছে তাদের কোশ্চেন জিজ্ঞেস করবো, তারা বলবে তাহলে, না বাদে যারা রয়েছে তারা অ্যান্সার করবে তাহলে। যেই বললাম অমনি মনিতেশ বললো, এতক্ষণে মনিতেশ বলেনি, এবার এখন এসে বলছে হ্যাঁ স্যার বুঝতে পারেনি, কোশ্চেনটা বুঝতে পারেনি। আচ্ছা, মানি মাল্টিপ্লায়ার এই কথাটা ইংরেজি থেকে বাংলা করলে কি দাঁড়াবে? মানি মাল্টিপ্লায়ার কথাটার ইংরেজি থেকে বাংলা করলে কি দাঁড়াবে? যা জিনিস এমন একটা ব্যাপার যে টাকাটাকে ইনক্রিজ করছে, এমন একটা বস্তু যেটা টাকাটাকে ইনক্রিজ করছে, ইয়েস অর নো? এই বাংলা ভাষাটা কে কে বুঝতে পারলে সেটা বলো। এই বাংলা ভাষাটা কে কে বুঝতে পারলে বা পারলে না সেটা বলো। বোঝা, বাকিরা বলো। এই বাংলা অনুবাদটা কারা কারা বুঝতে পারলে না সেটা বলো। মাল্টিপ্লাই কথাটা মানে হচ্ছে গুণ, তাহলে মানি মাল্টিপ্লায়ার কথাটার বঙ্গানুবাদ করলে দাঁড়াচ্ছে যেটা এমন একটা জিনিস যেটা টাকাকে গুণ করবে বা টাকাকে ইনক্রিজ করবে। ঠিক আছে, এখন টাকা জিনিসটা জড় বস্তু, এটা তো আর মুরগির ডিম নয় যে মুরগিকে রাখলাম ডিম পারবে, এটা ছাগলও নয় যে বাচ্চা দেবে। তাহলে টাকাটা বাড়বে কি করে, জড় বস্তু ইনক্রিজ হবে কি করে? যদি টাকার পরিবর্তে টাকা দেওয়া হয়, তাহলে টাকার পরিবর্তে টাকা কখন দেওয়া হয়? লোনের ইন্টারেস্ট শোধ করে দেওয়া হয়। টাকার পরিবর্তে টাকা কখন দিই? তোমাকে আমি যদি 100 টাকা দিয়ে রাখি, তোমাকে যদি আমি 100 টাকা দিই, বা তুমি তোমার দাদার কাছে গিয়ে বললে, আমি বা দাদা বা বাবা বা অভিভাবক যিনি হন না কেন তাকে গিয়ে বললে আমি বেড়াতে যাব, আমি ফুচকা খেতে যাব, আমাকে টাকা দাও, তোমাকে 50 টাকা দেওয়া হলো, যে যাও 20 টাকার ফুচকা খাবে, 30 টাকার ঘরের এক কাপ চায়ের প্যাকেট 10 টাকা এবং তুমি হ্যান ত্যান জিনিস নিয়ে আসবে। তো টাকাটা তোমার বাবা দিল বা অভিভাবক দিল, তার পরিবর্তে কি তোমার থেকে 50 টাকার বদলে 55 টাকা নেবে? নেবে না। কিন্তু তুমি ব্যাংকের কাছে গিয়ে 5 টাকা ধার নিতে যাও, মাইক্রো ফিন্যান্সের কাছে গিয়ে 5,000 টাকা লোন নিতে যাও, বা যে কোনো জায়গার কাছে গিয়ে একটা কিছু একটা লোন নিতে যাও, সেই অর্গানাইজেশনটা কি তোমাকে লোন ছাড়া, ইন্টারেস্ট ছাড়া লোনটা দেবে? দেবে না। তাহলে আমরা কি জানি, আমরা ব্যাংকের কাছে এই বারবার করে এই কথাটা আমি বারবার করে বলি না, যে ডিপোজিটার হিসাবে আমি রাখলাম 100 টাকা, সেখানে ইন্টারেস্ট ছিল 6 টাকা, তাহলে আমি পাবো 106 টাকা। এই 106 টাকা আমাকে দিতে গেলে অ্যাজ এ ডিপোজিটার ব্যাংক কি করবে? ব্যাংক খুঁজবে লোনের কাস্টমার, লোনের কাস্টমার লোন নেবে 100 টাকা, ইন্টারেস্ট দেবে সে 10 টাকা, তার পরিবর্তে পে করবে 110 টাকা। ইয়েস অর নো? তাহলে টাকাটা মাল্টিপ্লাই হচ্ছে কোথায়? টাকা বাড়ছে কোথায়? এইখানে। এইবার সমস্ত ডিপোজিটাররা যখন নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটির কথা বলছি আমরা, তখন কি হচ্ছে? ডিমান্ড লায়াবিলিটি অ্যান্ড টাইম লায়াবিলিটি। ডিমান্ড লায়াবিলিটি বলতে সেভিংস অ্যাকাউন্ট, বা এটাকে এভাবে লিখি সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, আর এখানে ছিল ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট। তো এইখানে একদিনে যত জমছে, পার ডে যত জমছে, তার 3% ইন দ্য ফর্ম অফ ইন ক্যাশ
যাচ্ছে কোথায়? আরবিআই তে। আবার কি বলেছিলাম, এটা বলেছিলাম সিআরআর এর ক্ষেত্রে। আবার যদি মনে করি এসএলআর এর ক্ষেত্রে, এসএলআর এর ক্ষেত্রে কি বলেছিলাম, ব্যাংক নিজের কাছে রাখবে 18%, এখন চলে। ম্যাক্সিমাম কত হয়? ম্যাক্স হয় 40%। মনে করিয়ে দিচ্ছি, এগুলো সব পড়িয়েছি তোমাদেরকে। সেটা ব্যাংক কোথায় রাখবে? ব্যাংক নিজের কাছে রাখবে। এই হিসাবটা আমরা সবাই শুনেছি। তাহলে 3% সিআরআর, 18% এসএলআর। তাহলে এই যে এনডিটিএলটা জমছে 100 টাকা করে, এই যে ডিপোজিটের 100 টাকাটা জমছিল সবার ক্ষেত্রে থেকে, সেখান থেকে এমনি 21 টাকা কি হয়? জমা থাকে, সেখান থেকে লোন দিতে পারে না। তাহলে লোনটা দেয় যে সেটা কত টাকার উপরে? এই 100 টাকার উপরে বেসিস করে তো লোন, এটা তো হিসাবের জন্য। কিন্তু যদি আমি এই হিসাবটায় আসি, এই খেলাটাতে, যে ব্যাংক কত টাকা লোন দিতে পারে, সেখানে কত হলো? 100 টাকা ডিপোজিট হলো, 21 টাকা আগেই সরে গেল না? তাহলে লোনটা কতর উপরে হবে? 100 - 21, মানে 79 রুপিসের উপরে। এরপরেও যদি পাবলিক নিজের টাকা নিজের কাছে রেখে দেয়, খরচা না করে, তাহলে কি হবে? তাহলে কি হবে? আলটিমেটলি টোটাল কারেন্সি ইন সার্কুলেশনটা কমতে শুরু করবে। টোটাল কারেন্সি ইন সার্কুলেশন কমা মানে কি হবে? M0 কমে গেল। কি তাই তো? না বোঝা গেল না? যদি পাবলিক যদি টাকা স্টক করে, কোশ্চেনটা কি ছিল? পাবলিক যদি কারেন্সি বা টাকাটাকে স্টক করে, M0 মানে আমরা কি জানি? M0 মানি মানে আমরা কি বলি? আমরা প্রথম দিকে চ্যাপ্টারে পড়েছি না, M0 মানি। এটা মানে কি? M0 মানি মানে আমরা কি জানি? কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি মানে হচ্ছে টাকা, কারেন্সি ইন সার্কুলেশন। এটা হচ্ছে নোট। কারেন্সি ইন সার্কুলেশন মানে হচ্ছে টাকার নোট, কয়েন ইত্যাদি। এটাই আমরা জানি কারেন্সি ইন সার্কুলেশন। তো পাবলিক যদি কারেন্সি ইন সার্কুলেশনকে স্টপ করতে শুরু করে, যদি তারা খরচা না করতে শুরু করে, তাহলে কি হবে? এই M0 মানিটা ইনক্রিজটা হয়ে গেল, পাবলিক স্টক করছে, সার্কুলেশন হচ্ছে না। আবার M3 মানে আমরা কি জানি? M3 মানে হচ্ছে M1 প্লাস M2, এই যে করতে করতে M3 মানে আলটিমেটলি M1 প্লাস একদম লার্জ ইনস্টিটিউশন লেভেল ডিপোজিট গুলো, সেটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। তাহলে মানি মাল্টিপ্লায়ার, যেটা ফর্মুলার হিন্ট আমি দিয়ে রেখেছি, M3/M0। M0 কমবে, আবার এটাও কমবে, এটাও কমবে, এটাও কমবে, দুটোই কমবে। তাহলে কি হবে? টোটাল ভলিউমটা কমতে শুরু করবে। আর কি হবে? M1 এর মধ্যে কি ডিপোজিটস কম ছিল? যদি পাবলিক বলেছি টাকা স্টক করছি, তার মানে ডিপোজিট করছে না, স্টক করছে, হাতের মধ্যে রাখছে, সিন্ধুকে রাখছে, হাতের মধ্যে রাখছে, সিন্ধুকে রাখছে। কয়েনটা ওই ছোট মাটির হাড়ি করে, যেরকম যেটাকে আমরা বলি ভান্ডার বা পিগি বক্স অনেকে বলে, সেখানে যদি জমাতে শুরু করে, যদি ব্যাংক অব্দি না যায় ব্যাপারটা, যদি নিজের বাড়িতে স্টক করা শুরু করে দেয়, তাহলে কি হচ্ছে? মার্কেট থেকে সার্কুলেশনটা সরে যাচ্ছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে? M0 তো কমছেই, M1 M2 সবই কমতে শুরু করেছে, কারণ ডিপোজিট কমছে। তাহলে আলটিমেটলি মানি মাল্টিপ্লায়ার উইল ডিক্রিজ। মানে হচ্ছে স্যার, যে ব্যাংকের খাতে টাকা জমছেটা কম। ব্যাংকের খাতে টাকা জমলে কম হলে কি হবে? ব্যাংক লোন দিতে পারবে কম। লোন দিতে যদি পারে কম, তখন ব্যাংকের কাছে উপায় কি হবে? মানে মানি মাল্টিপ্লায়ার কি হবে? কোশ্চেনটার অ্যান্সার, মানি মাল্টিপ্লায়ার উইল ডিক্রিজ। সমস্যা কোথায় হবে? সমস্যা হবে স্যার এই যে এখন 6% ইন্টারেস্ট পাচ্ছি, তখন ওটা গিয়ে আরো কমবে। এটা কেন আগের কোশ্চেন এবং কেন এত জোর দিয়ে এতখানি স্ট্রেস করে পড়াচ্ছি, তার কারণটা হচ্ছে রিসেন্টলি ডিসেম্বর মাসের একটা রিপোর্ট বেরিয়েছিল। তোমরা রেলের স্টুডেন্ট, তোমাদের অতটা ইকোনমি ডেপথে পড়ার প্রয়োজন হয়তো হয় না, হয়তো 2 কি 3টে কোশ্চেন আসবে তার জন্য। কিন্তু তোমাদের হয়তো আমি ক্লাসে ডিসকাস করেছিলাম যে ক্রেডিট ডিপোজিট রেশিও
ক্রেডিট ডিপোজিট রেশিও কি হয়েছে, ডিক্রিজ করেছে, যেটা চিন্তার কারণ। কিরকম ভাবে করেছে, এটা হচ্ছে YoY, মানে ইয়ার অন ইয়ার ডিক্রিজ করেছে। বলেছিলাম মনে পড়ছে যে 2025-এর ডিসেম্বর 15 ইন কম্পারিজন টু 2024 সালের ডিসেম্বর 14, এখানে ক্রেডিটের অ্যামাউন্ট বেড়েছে এই এক বছর সময়ের মধ্যে। মানুষ ধার যত নিয়েছে তার পার্সেন্টেজ বেড়েছে 12%, আর ডিপোজিটের যে রেটটা হয়েছে, মানুষ যত ডিপোজিট করেছে এই এক বছরের যদি তুলনা হয়, সেই ডিপোজিটের হারটা বেড়েছে মাত্র 9%। তাই জন্য ক্রেডিট ইস টু ডিপোজিট রেশিও YoY যেটা, সেটা হয়ে গেছে, কমে গেছে। বোঝা গেল? বোঝা গেল? এত কিছু বোঝানোর পরে বোঝা গেল? কে কে বুঝতে পারোনি একটু বলো, কে কে বুঝতে পারোনি একটু বলো, কে কে বুঝতে পারোনি? আরেকবার রিপিট কার জন্য করতে হবে? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কে কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। এটা পড়িয়েছিলাম তোমাদের, মনে পড়ছে? এটা এই এক্সাম্পলটা দিয়েছিলাম বারবার, তোমাদের মনে পড়ছে? তিথি সরকার বলছে বুঝতে পারেনি, তিথি সরকার বলছে বুঝতে পারেনি। তিথি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি এখানে নাম্বারিং করছি। ধরো এইটাকে আমি রোমান 1 লিখলাম, বা 1, বা এটাকে আমি A বললাম। এই পেজটা হচ্ছে A, এইটা হচ্ছে B পেজ, এইটা হচ্ছে C পেজ। তিথি কোন জায়গাটা বুঝতে পারোনি একটু বলো। ABC তিনটে আমি পেজ করলাম, কোন পেজটা বুঝতে পারোনি বলো। আমি আবার বলছি তোমার জন্য। তিথি বলছে স্যার C পেজ। আচ্ছা, C পেজটা এইটা, এটাতে এই পেজটাতে রাদার বোঝার মতো জিনিস খুব কম। এটা একটা ফ্যাক্ট এসছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে? ফ্যাক্ট, বা তোমরা বলতে পারো ব্যাংকিং এর পরীক্ষা যারা দেয় তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? যাদের ব্যাংকের পরীক্ষা আছে তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা হচ্ছে ক্রেডিট ইজ টু ডিপোজিট রেশিও, ঠিক আছে? ক্রেডিট ইজ টু ডিপোজিট রেশিও। সেই ক্রেডিট ইজ টু ডিপোজিট রেশিওটা কিভাবে মাপা হয়েছে? YoY। YoY মানে হচ্ছে ইয়ার অন ইয়ার। দেখো, যদি কিছু তুলনা করতে হয় তার সঙ্গে সময়টা খুব ইম্পর্টেন্ট। মানে কিরম ভাবে? ধরো আজ হচ্ছে জানুয়ারি 27 তারিখ, তুমি আজ চাকরি প্রার্থী হিসেবে পড়াশোনা করছো। তুমি এটা হিসাব করো, তোমার সাকসেসটা কেমন, তুমি এটা কিভাবে হিসাব করবে? যে আমি 27শে জানুয়ারি 2028 কি চাকরি প্রাপ্ত হয়ে গেছি, আমি 27শে জানুয়ারি 2029 কি চাকরি প্রাপ্ত হয়ে গেছি, তবেই তোমার ইয়ার অন ইয়ার প্রোগ্রেসটা বোঝা যাচ্ছে। সহজ হিসাব। তো সেইভাবে ব্যাংকে এখানে হিসাবটা করা হয়েছে ইয়ার অন ইয়ার। একটা ডেট নেওয়া হয়েছে 2024 সালের ডিসেম্বরের 15 তারিখ। সরি, এটা ভুল করে আবার লিখে দিচ্ছি পরিষ্কার করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দুটো ডেটের মধ্যে তুলনা করা হয়েছে, দুটো ডেটের মধ্যে তুলনা করা হয়েছে, 2024 এবং 2025। দুটো ডেট, দুটো সালের। ডেটটা রয়েছে ডিসেম্বর 15 এবং ডেটটা রয়েছে ডিসেম্বর 15, 2024 এবং 2025। তো দেখা যাচ্ছে 2024 সালের 15 ডিসেম্বর থেকে যদি হিসাব করা যায়, সেই সময় সারা ভারতবর্ষে কতটা অ্যামাউন্ট অফ লোকে লোন নিচ্ছে। লোন কোথা থেকে নেবে? লোকে কাবুলিওয়ালার থেকে বা পাশের বাড়ি কাকুর থেকে লোন নিলে সেটা নয়। লোন মানে যেটা ব্যাংকের থেকে নিচ্ছে, সেই লোন মানে হচ্ছে ধার নেওয়া। লোন মানে হচ্ছে ধার নেওয়া, ধার মানে হচ্ছে ক্রেডিট। তো কতটা লোন এই দিনে নেওয়া হয়েছে, আর কতটা ডিপোজিট, মানে টাকা জমা করা, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, এই সময় ডিপোজিটে জমা করা, সেই দুটো জিনিসের মাপটা নেওয়া হয়েছে ডিসেম্বর 15, 2024 এবং ডিসেম্বর 15, 2025 সালের মধ্যে। এই যে ইয়ার অন ইয়ার, এবার বুঝতে পারছো ইয়ার অন ইয়ার মানে এটা বুঝতে পারছো? দেখো, ডেটটা সেম, বছরটা আলাদা। এই যে এক বছরের টাইম ফ্রেম, এর মধ্যে টোটাল ক্রেডিট ভারতবর্ষে কত হয়েছে সেটার হিসাবে দেখা যাচ্ছে ধার নেওয়ার পার্সেন্টেজ বেড়েছে। মানে আগে এখানে যদি 100 টাকা ধার নিত, এখন 112 টাকা ধার নিচ্ছে। ডিপোজিট কত হয়েছে? যদি এই ডেটে 100 টাকা ধার নিয়ে থাকতো,
1 বছর পরে দেখা যাচ্ছে 109 টাকা ধার নিয়েছে। এটাকে আমি ছোট্ট করে এই পাশে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা করলাম, এটা পুরো লিখলাম না, সিআর আর ডিআর লিখলাম। সিআর মানে ক্রেডিট, ডিআর মানে ডেবিট, ঠিক আছে হিসাবের জন্য। আচ্ছা এটাকে উল্টেও দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো 2024, এই হলো 2025। তো এইখানে যদি 100 টাকা লোকে তখন ধার নিত, এখন ধার নিচ্ছে 112 টাকা। আর এখানে যদি 100 টাকা ডিপোজিট করে থাকতো, এখন ডিপোজিট করছে 109 টাকা। এবার বুঝতে পেরেছো? এইটা হচ্ছে সমস্যা। তাহলে 100 টাকা ধার নিচ্ছিল, 112 টাকা এখন ধার নিচ্ছে। এখানে 100 টাকা ধার নিচ্ছিল, এখানে 109 টাকা ধার ডিপোজিট, 100 টাকা ডিপোজিট করলে এখানে 109 টাকা ডিপোজিট করছে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা এই যে এই পেজটার সমস্যাটা, যে 109 টাকা যদি ডিপোজিট করে থাকে, তার মধ্যে থেকেও তো 18 টাকা সরাতে হবে, 18% সরাতে হবে, তার মধ্যে থেকেও 3% সরাতে হবে। তাহলে এবার 100 টাকার মধ্যে 21% এমনি সরে যাচ্ছে। 79 রুপিস দিয়ে আমাকে ধার ডিপোজিটারদের জন্য ইন্টারেস্ট কামিয়ে ইন্টারেস্টটা ফেরত দিতে হচ্ছিল, সেটা এখানে কমে গেল। এইটা হচ্ছে সমস্যা। তিথি সরকার বুঝতে পেরেছো? বাকিদের কারো কোনো বোঝার ডাউট আছে? কোনো জায়গায় বুঝতে বাকি আছে? তিথি এখন বুঝতে পেরেছো? তিথি আর কারো কোনো ডাউট আছে? চলো পরেরটায় যাই। ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে কি এটাও আমি তোমাদের পড়িয়েছি। ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে কি? ঝটপট অ্যান্সার দাও। ওপেন মার্কেট অপারেশন মানে কি? ওপেন মার্কেট অপারেশন মানে কি? মনিতোষ একমাত্র অ্যান্সার দিতে পেরেছে ঠিকঠাক, বাকিরা কেউ পড়েনি, কেউ আগের ক্লাসগুলো দেখেনি, কিচ্ছু করেনি। আলপনা পারছে। আচ্ছা আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? বিক্রম হালদার ভুল হয়ে গেল। বিক্রম হালদার ভুল হয়ে গেল। তুমি লিখলে সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, না, শুধু সেল বললে হবে না। ওএমও মানে হচ্ছে সেল, পারচেজ অ্যান্ড সেল দুটোই। দেখবে আজকালকার দিনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স খুব চলছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট টু ইনজেক্ট or RBI to do $1 trillion OMO purchase. OMO purchase. ওপেন মার্কেট অপারেশন মানে যখন আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিজ কি করে, বাই করে এবং সেল করে। যখন বাই হয় মানে যখন আরবিআই কেনে তখন বলে ওএমও পারচেস, যখন আরবিআই বেচে দেয় তখন বলে ওএমও সেল। তোমাদের অনেকের যে এখানে এই কোশ্চেনটার অ্যান্সার এলো না, তোমাদের কি এখানে একটু ডাউট আছে? এটাকে আরেকবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের কি এই কোশ্চেনটা অনেকে যে অ্যান্সার দিতে পারলে না, এটাতে কি কোনো ডাউট আছে? এটা কি আরেকবার বুঝিয়ে দেবো তোমাদের? এটাকে আরেকবার বুঝিয়ে দেবো? একটু চট করে রেসপন্স দাও, একটু চট করে রেসপন্স দাও। চলো এই জায়গাটা বুঝিয়ে দিই একবার। নাজমুল লস্কর, তোমাকে এইগুলো একটুখানি অনেক আগে থেকে দেখতে হবে, এগুলো সব ডিটেলে বলা হয়েছে, বোঝানো হয়েছে। আচ্ছা চলো দেখো, ইকোনমি আমি তোমাদের যেভাবে পড়িয়েছি, তোমরা যদি রেগুলার ক্লাসগুলো না দেখো, তোমরা একটার সঙ্গে একটা লিঙ্ক করতে পারবে না। এবং আমি ক্লাসগুলো সাজিয়েছি এমন ভাবে যে তোমরা প্রথম থেকে দেখতে দেখতে বুঝতে বুঝতে শুনতে শুনতে এলে তবেই তোমাদের কাছে একটা ধারা তৈরি হবে। যাই হোক, আজকে তোমাদের কেমন একটা টপিকে তোমরা আটকেছো, যেটা বোঝাতে গেলে আমাকে একটু পুরোনো জিনিস বলতে হবে। সুতরাং এই নেক্সট 5-10 মিনিট অ্যাবসলুট পিন অফ সাইলেন্সে মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে ইকোনমিতে টার্ম ইউজ না করে যত গল্পের ছলে বোঝাতে চেষ্টা করছি সেভাবে বোঝো, দেখবে
থিংস আর ভেরি ইজি। তুমি যদি সহজে বোঝার চেষ্টা করো, মন দিয়ে খালি শোনো, মন ডাইভার্ট করো না, আরামসে বুঝবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুধু মন দিয়ে শোনো। তো আমরা এখানে অনেক বড় বড় কথা বলে ফেলেছি এখন, স্যার ওপেন মার্কেট অপারেশন, গভর্নমেন্ট টাকার দরকার, হ্যাঁ না তেনা অনেক বড় বড় টার্ম ইউজ করে ফেলেছি, তাই জন্য মনে হচ্ছে স্যার কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। তো আমরা এসবগুলো এখন মাথা থেকে সাইড করে দেবো, ঠিক আছে? চিন্তাধারা থেকে একদম সাইড। আমরা ধরবো কি সহজ হিসাব। সহজ হিসাবে কি বুঝবো? যদি তোমার টাকার দরকার পড়ে, তুমি আজ একটি চাকরি প্রার্থী স্টুডেন্ট, হয়তো তোমাদের মধ্যে কেউ আছে প্রাইভেটে চাকরি করে, হয়তো কেউ স্টেট গভর্নমেন্টের চাকরি করে, রেলের চাকরির স্বপ্ন আছে, বেটার চাকরিতে যাওয়ার ইচ্ছা আছে তাই জন্য পড়ছে, বা কারো হয়তো জীবনের সদ্য শুরুয়াত, সবে গ্র্যাজুয়েশন করে চাকরি বাকরি পড়াশোনা করছো, XYZ একটা প্রোফাইল, 3 রকম প্রোফাইলই হতে পারে। তো তোমার যদি আজ টাকার দরকার পড়ে তুমি কি করতে পারো? এক, যদি তুমি বেকার হয়ে থাকো বা চাকরি প্রার্থী হিসেবে শুধু টিউশন করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, তুমি হয়তো তোমার চাকরির তোমার যে টাকার প্রয়োজনটা সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, মা বাবার অসুখ হতে পারে, XYZ যে কোনো প্রয়োজন হতে পারে, কিন্তু তোমার টাকা যাওয়ার জায়গাটা কোথায়? তোমার টাকা চাওয়ার জায়গাটা কোথায়? তুমি আইদার বন্ধু বান্ধবের কাছে ধার চাইবে, অথবা ক্লোজ রিলেটিভের কাছে চাইবে। তুমি ব্যাংকের কাছে গেলে তোমার ব্যাংক লোন দেবে না। কেন? কারণ বলবে, ব্যাংক বলবে আচ্ছা আপনি যে পার্সোনাল লোনটা চাইছেন, আপনাকে যে দেবো কি ভরসায় দেবো টাকাটা? তাহলে তুমি যে মানুষটা আজ শুধু টিউশন পড়াচ্ছে, সেলফ এমপ্লয়েড, যাদের ইনকামটা খুব কম, তার টাকা চাওয়ার জায়গাটা কোথায়? খুব অল্প। এই দেখো এর মধ্যে বুঝিয়ে দিলাম কিন্তু পার্সোনাল লোনের হিসাবটা। যে মানুষটা আজ প্রাইভেটে জব করতে করতে এখানে পড়ছে, তার যদি প্রয়োজন হয় টাকার, সেটা ব্যক্তিগত প্রয়োজন হোক কি বাড়ির জন্য হোক, সে ব্যাংকের কাছে টাকা চাইতে পারে, মানে লোন চাইতে পারে। ব্যাংক তার স্যালারি স্লিপ দেখে, তার প্রোফাইলিং বুঝে তবে তাকে লোন দিতে পারে, যে চলো ঠিক আছে, আপনার ভালো মায়না আছে, আপনি TCS এ চাকরি করেন, আপনার কোম্পানি ভালো, আমি আপনাকে লোন দিলাম। যিনি গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ি, হতেই পারে আমাদের মধ্যে কেউ রয়েছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, যে ভাবছে যে না আমি নিজেকে স্টেট গভর্নমেন্ট থেকে বেশি মায়না পেতে পারি, রেলের একটু সম্মান আছে, সেখানে আমি যেতে চাই, তো সে তার জন্য পড়তে পারে। তার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তার DA নিয়ে সমস্যা নেই, তার প্রোফাইলটা একটু ভালো, তাহলে ব্যাংক তাকে একটু বেশি লোন দিতে ভরসা পাবে। মুদ্রা কথা, যার যেরকম ইনকাম, যার যেরকম রোজগারের সংস্থান, সেই অনুযায়ী সে লোন নিতে পারে। এবার এই যে ব্যাপারটা হলো, এইটাকে একটুখানি বড় স্কোপে ভাবি, যেটা হচ্ছে যদি সরকারের টাকার দরকার হয়, যদি সরকার বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকার দরকার হয়, সে কোথায় গিয়ে টাকা চাইবে? এক, RBI, অথবা নিজের আন্ডারে থাকা অর্গানাইজেশন লাইক LIC, লাইক ONGC, এদের কাছে কি হাত পাততে পারে। তখন কি বলবে তারা? ঠিক আছে ধার দিচ্ছি, ধার নাও। যেই ধার হবে তার মানে ধার মানে কি? লোন। লোন মানে তার সঙ্গে কি আসবে? ইন্টারেস্ট। গভর্নমেন্ট যদি চায় না আমি এত ঝামেলায় যাব না, আমি ইন্টারেস্ট দেবো না, আমার ইন্টারেস্ট দেওয়ার ঝামেলার দরকার নেই বাবা, তাহলে কি করতে পারে? তাহলে তখন যেটা গভর্নমেন্ট করে সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ চালায়, বা গভর্নমেন্ট সিকিউরিটিজ চালায় ইন দ্য সেন্স গভর্নমেন্ট সিকিউরিটিজকে ইস্যু করে। ঠিক আছে, এই জন্য বলেছিলাম গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মধ্যে কি, যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? ট্রেজারি বিলের সময়কাল বলেছিলাম 91 ডেজ, 182 ডেজ, 364 ডেজ। মনে পড়ছে এই শব্দটা, এগুলো আমরা পড়েছিলাম, মনে পড়ছে এই শব্দটা পড়েছিলাম। এটাতে আবার কি বলেছিলাম? যে স্যার ট্রেজারি বিলে কিন্তু কোনো ইন্টারেস্ট হয় না, এই পার্সেন্টেজ আমি ক্রস লিখে দিলাম, কোনো ইন্টারেস্ট হয় না। মানে এমন না যে স্যার আপনি 100 টাকা দিন আপনাকে 106 টাকা দেবো, এইসব হয় না। তাহলে ট্রেজারি বিল প্রথম কথা কি পড়েছিলাম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে, তাই জন্য RBI আনে। আবার কি বলেছিলাম? ইস্যুড অ্যাট ডিসকাউন্ট প্রাইস, ম্যাচুরিটি অ্যাট ফেস ভ্যালু, ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, ম্যাচুরিটি অ্যাট ফেস ভ্যালু। এটা মনে পড়ছে? এই শব্দটা মনে পড়ছে? যদি মনে না পড়ে থাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। এখানটার পেজ নাম্বারটা দিলাম A1, আচ্ছা ওখানে তো ABCD করে দিয়েছিলাম, এখানে দিলাম D পেজে কার কি বুঝে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে?
স্লাইড দিতে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? ঝট করে বলো, ঝট করে বলো। এখন অবধি কারো কিছু বুঝতে অসুবিধা আছে? ঝট করে বলো বাকিরা, ঝট করে বলো বাকিরা। ডি পেজে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? চলো এবার, এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে সমস্যা। হঠাৎ এতগুলো লোকের সমস্যা নিয়ে একজন বলছে স্যার আরেকবার। আরেকবারটা কোন জায়গাটা? আরেকবারটা কোন জায়গাটা? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ আ চ্যালেঞ্জ। আমাকে এইভাবে প্রশ্নটা করা, স্যার আরেকবার, এটা এটা বিয়ে বাড়িতে খেতে বসনি যে বিরিয়ানিটা আরেকবার দিন। বি স্পেসিফিক, তোমার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে? বি স্পেসিফিক। এইভাবে তোমরা ক্লাসগুলোকে হ্যাম্পার করলে খুব সমস্যা ভাই। আরেকবার মানে আরেকবার তুমি, আমি তো ধরে বলছি, তুমি বলো কোন জায়গাটা অসুবিধা সেটা বলো। হ্যাঁ, এখানে আমি কি ম্যাচুরিটি আর ফেস ভ্যালু ডিসকাউন্টটা কি বুঝিয়েছি এখনো? ম্যাচুরিটি ডিসকাউন্টটা কি আমি বুঝিয়েছি এখনো? সেটা তো আমি বোঝাবো। যতখানি বলেছি তার মধ্যে কি অসুবিধা হচ্ছে সেটা বলো। এরকম করলে হবে না বাবু, তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা এমন ভাবে পড়ছো, অনলাইনে পড়ছো, সবাই রয়েছে, তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি, মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে এর মধ্যে পড়ে নিতে হবে, সবার মধ্যে বুঝতে হবে। এরকম করলে হবে না। আচ্ছা চলো, তো আরবিআই কি বললো? যে আমরা কোনো পার্সেন্টেজ দেবো না, কোনো ইন্টারেস্ট হবে না স্যার। কি হবে? ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, ম্যাচুরিটি অ্যাট ফেস ভ্যালু হবে। মানে মানে আপনি 7 লক্ষ টাকা ইনভেস্ট করুন, ইনভেস্ট করতে আপনার 7 লাখ টাকা থাকবে। ইনভেস্ট করতে গেলে কথার কথা আপনাকে 7 লাখ টাকা দিতে হবে। আচ্ছা একটা কথা বলে দিই, ট্রেজারি বিল যখন হয়, ট্রেজারি বিল মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 25,000। 25,000 নিচে ট্রেজারি বিল ইউজ করা যায় না। তাহলে 25,000 ট্রেজারি বিল যদি কেউ 4খানা কেনে তাহলে কত হলো? 4 25 1 লাখ, 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার আরো যদি 7 গুণ কেনে তাহলে সে 28খানা ট্রেজারি বিল কিনেছে 25,000 টাকার, যদি গভর্নমেন্ট 25,000 টাকা ট্রেজারি বিল ইস্যু করে থাকে। তো এবার বলা হলো যে আমরা একটা ট্রেজারি বিল আনছি ডিসেম্বরের 31 তারিখে, আরবিআই থেকে বলা হলো চলো আমরা ইস্যু করছি, কে কিনতে চাও কেন? তাহলে এটা কি হবে? ওএমও সেল। কানেকশনটা এভাবে বুঝতে বুঝতে চলো, ওএমও সেল, ঠিক আছে? 25,000 টাকা ট্রেজারি বিল, তুমি চাইলে 25,000 কিনতে পারো। এবার ব্যাংক, ইন্ডিভিজুয়াল সবাই কিনতে পারে, ইট ইজ ওপেন ফর অল। বললো ঠিক আছে, কেউ একজন, ধরো এখানে কার নাম দেবো, সঞ্জনা বলছে, সঞ্জনা বা মহিতোষ বলছে যে ঠিক আছে আমার কাছে 7 লাখ টাকা পড়ে আছে, আমি 7 লাখ টাকা দিয়ে কিনলাম। কতগুলো টিবিল পাবে তাহলে ও? এক একটা দাম 25,000 টাকা, 4 25 1 লাখ, তার সঙ্গে আরো গুণ হবে 7, তাহলে 28খানা মহিতোষ পেয়ে গেল, 28খানা টিবিল। এবার মহিতোষের বান্ধবী বলছে তুমি কি ইকোনমিক্স এর কোন স্যার আড্ডা কি পড়ায়, তার সে কে এমন, তুমি বললে, সে বললো ওখান থেকে গ্যারান্টেড, এখানে ইনভেস্টমেন্ট গ্যারান্টেড, তার কথা তুমি ইনভেস্ট করে দিলে। কত বাবা বললো আবার কোনো পার্সেন্টেজ অফ রিটার্ন নেই, তাহলে তুমি ইনভেস্ট করে পাবেটা কি? তখন মহিতোষ বলবে না স্যার বলেছিল যে এখানে পার্সেন্টেজ বলে না, কিন্তু এই যে আমি কিনলাম এটা হচ্ছে আমার ডিসকাউন্ট প্রাইস, আমি কিনলাম। যেমন চৈত্র সেলে আমরা ডিসকাউন্টে জিনিসপত্র কিনতে পারি, এটা ডিসকাউন্টে কিনলাম। তো মহিতোষের বান্ধবী বললো ডিসকাউন্টে কিনলাম তো বুঝলে, কিন্তু পাবে কত টাকা? এ তো আর ফিক্সড ডিপোজিট নয় যে এত টাকা ইন্টারেস্ট হবে। আবার বলছে মিউচুয়াল ফান্ডের মতো নয় যে শেয়ার মার্কেট, বা শেয়ার মার্কেটেরও নয় যে রিটার্ন দেবে 28% 30% রিটার্ন দেবে। তাহলে তুমি রিটার্নটা পাবে কত? বলো ওই যে স্যার বলেছিল যে ফেস ভ্যালুতে রিটার্ন পাবো। মনে রাখার জন্য কি, আমরা মানুষের মুখ দেখে মানুষের মুখ মনে রাখি। তাহলে মহিতোষ ইনভেস্ট করেছে 7 লাখ টাকা, মহিতোষ পাবে কত? কি দেখে ইনভেস্ট করেছে? ফেস ভ্যালু দেখে। ফেস ভ্যালু কি বলেছে? গভর্নমেন্ট বলেছে এটা হচ্ছে 364 দিনের, আপনি 7 লাখ ইনভেস্ট করুন, আমি আপনাকে 10 লাখ ফেরত দেবো। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো? বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা আগেরটা ডি পেজ ছিল, এটা হলো ই পেজ। আমি একবার এখানে 20,000 টাকা বলেছি?
একবারের জন্য কোথাও 20,000 টাকা বলেছি? হ্যাঁ, একবারের জন্য কোথাও বলেছি 20,000 টাকা? তুমি নিজের থেকে এসে গল্প গল্প গাছা বানাচ্ছ কি করে? মানে লোকজনের মাথায় কি চলে ভগবান জানে। আমি একবারও কোথাও 20,000, এখানে কোনো জায়গায় 20,000 লেখা আছে? তুমি যে নিজের থেকে এই গল্পটা বানালে। সিম্পল জিনিসকে সিম্পল ভাবে বোঝো না বাবা, তোমাদের জীবনের সমস্যাটা কোথায়? সহজে বোঝাচ্ছি, তোমাদের এটা ভালো লাগছে না? তোমাদের ওয়াই ডু ইউ নিড টু কমপ্লিকেট এভরিথিং? তোমাকে আমি কোথায় এখানে 20,000, কোন জায়গায় তুমি 20,000টা লেখা দেখছো? কোন জায়গাটা 20,000 লেখা আছে এখানে? ভ্যালুটা হিসাব করতে হবে না, সিম্পল। ট্রেজারি বিল বেরোবে যখন, ট্রেজারি বিলের গল্প এরকমই হবে যে আপনাকে 25,000 টাকা, 25,000 টাকা হচ্ছে মিনিমাম প্রাইস। মিনিমাম 25,000 টাকার নিচে ও ইস্যু করতে পারবে না। এবার 25,000 টাকার ইউজ করলো, এবার গভর্নমেন্টের লেভেলের গল্প এটা। গভর্নমেন্টের টাকার দরকার, কার দরকার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকার দরকার। এবার ও ট্রেজারি বিল ইস্যু করে দিল, আপনি কিনুন, যা ইচ্ছা কিনুন। মানে বেসিক্যালি গভর্নমেন্ট বলছে আপনি আসুন, ইনভেস্ট করুন, টাকা দিন আমাকে। এই যে আরবিআই ছাপাবে, আরবিআই ছাপানোর জন্য কে কে কিনবে? ব্যাংক কিনবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিনবে, তোমার আমার মতো সাধারণ মানুষ কিনবে। ঠিক আছে, এবার আমার 25,000-এর মাল্টিপলে কিনলাম। গভর্নমেন্ট বললো ঠিক আছে, এখানে যদি আপনি 25,000 টাকা আমার রয়েছে, কিনতে গেলে বাবা মিনিমাম 7 লাখ দিয়ে কিনতে হবে। আপনি 7 লাখের বদলে আপনি একজন ব্যক্তি হয়ে আপনি 7 লাখ কিনতে পারেন, কিন্তু মিনিমাম প্রাইসিংটা আমার 25,000-এই থাকবে। এবার আপনাকে কিনতে হবে একটা লট হিসাবে। মানে আমি 25,000 টাকা, আপনি ধরো কথা বলে দিল যে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি 25,000 টাকা কিনতে পারেন, ব্যাংক হিসেবে আপনাকে মিনিমাম, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে মিনিমাম 7 লাখের কিনতে হবে। ঠিক আছে, 7 লাখে কিনলে কত পাবেন? 10 লাখ পাবেন 364 দিনের পরে, এই হিসাবে। এইভাবে বোঝো, এখানে 20,000 মাথার মধ্যে আনোই না, নর্মাল। বোঝা গেল? তাহলে এটা কি হলো? গভর্নমেন্ট কি করলো? মার্কেট থেকে টাকা তুললো। আচ্ছা, এবার এটাতে মনিতোষ ইনভেস্ট করেছিল, মনিতোষের বা ব্যাংক ইনভেস্ট করেছিল, হোয়াট এভার। ধরো কথা মনিতোষ ব্যাংক না করে কথা মনিতোষই বলছি। মনিতোষ এখানে 7 লাখ ইনভেস্ট করেছিল, বছরের পরে ওর 364 দিন পরে ও পাবে হচ্ছে 10 লাখ টাকা, এই ভরসায় করেছিল। এবার মনিতোষের কেনা হয়েছিল জানুয়ারি মাসে, পাবে টাকা তাহলে 364 দিন পরে ডিসেম্বর 31-এ পাবে, যদি 1 তারিখ থেকে শুরু করে। এইবার মনিতোষের মাঝখানে পড়লো টাকার দরকার, মনিতোষের মাঝখানে বছরের মাঝামাঝি পড়লো টাকার দরকার। মনিতোষ সেটা বেঁচে দিতে পারে, সেটা কিনতে পারে ঐশিক শিকদার। ঐশিক বললো ঠিক আছে আমার কাছে টাকা রয়েছে। মনিতোষ বললো তুমি বছরের শেষে ভাই এই 7 লাখের ইনভেস্টমেন্টে তুমি 10 লাখ পেয়ে যাবে। এখন হচ্ছে তাহলে আমার বছরের শেষে 3 লাখ গেইন হচ্ছে, কিন্তু আমি তো অতখানি টাকা রাখতে পারবো না, আমার দরকার এখন। তাহলে ঐশিক তুমি কি কিনবে? ঐশিক বললো হ্যাঁ ঠিক আছে আমি কিনবো। তোমার কত দিতে হবে? বলে দেখো বছরের শেষে তো গ্যারেন্টি সহ 7 লাখ হয়ে যাবে 10 লাখ, 3 লাখের গেন, এখন হচ্ছে 6 মাস সময়, তুমি আমাকে 8.5 লাখ টাকা দাও। তুমি আমাকে 6 মাসের জন্য তুমি 1.5 লাখ টাকার গেন দাও। তুমি 1.5 লাখ নিয়ে তুমি তারপরে আলটিমেটলি 8.5 লাখ টাকা ইনভেস্ট করছো, আরো 6 মাস পরে তুমি 10 লাখ পেয়ে যাবে, তোমারও 1.5 লাখ টাকা গেন হয়ে যাবে। বললো ঠিক আছে। তাহলে এই গল্পটা বোঝালাম এক কারণে, কেন? যে এগুলো হচ্ছে ট্রেড করা হয়, ট্রেডেবল। কেন ট্রেড করা হয়? মানে ট্রেডেবল। বোঝা গেল? এটা হলো ওএমও সেল। গভর্নমেন্ট যদি ওএমও, এখান থেকে কি হবে? ওএমও সেল করলে মানে মার্কেট থেকে টাকা উঠলো, মানে ব্যাংক নিজেদের সারপ্লাস মানি গিয়ে টাকা লাগিয়ে দিল ওখানে, তোমার আমার মতো পাবলিক টাকা ইনভেস্ট করে দিল। এটার অপোনেন্ট পার্ট কি? গভর্নমেন্ট চাইলে মার্কেট থেকে কিনতে পারে, গভর্নমেন্ট চাইলে গভর্নমেন্ট সিকিউরিটি যেটা ব্যাংকের কাছে রয়েছে সেটা কিনতে পারে। সেটা হলে কি হবে? কি দিয়ে কিনবে? অবভিয়াসলি টাকা দিয়ে কিনবে। গভর্নমেন্ট যদি কেনে, সেই টাকাটা কার কাছে যাবে? ব্যাংকের কাছে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যাবে। সেটা করলে কি হবে? তাদের কাছে মার্কেটে টাকা আসবে, সেটা হয়ে যাবে কি? ওএমও পারচেস। সেটা হবে কি? ওএমও পারচেস। এই হলো ওএমও অপারেশন, ওপেন মার্কেট অপারেশন, যেটার মধ্যে বাই অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ থাকে। কারা কারা বুঝতে পারলে বা বুঝতে পারলে না এখন বলো? কারা কারা বুঝতে পারলে বা বুঝতে পারলে না? কারা কারা বুঝতে পারলে বা পারলে না?
কারা কারা বুঝতে পারলে না? চলো, এটা বোঝা হলো। চলো এবার আজকের টপিকটা একটু বুঝিয়ে দিই টুক করে। আজকের টপিকটা বুঝিয়ে দিই টুক করে। আজকের টপিকে রয়েছে টাইপস অফ ইন্ডাস্ট্রি, মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, এই কোম্পানিগুলো নিয়ে। মহারত্ন, মিনিরত্ন, এগুলো কোম্পানিগুলো নিয়ে স্লাইড তোমাদের আপডেট আছে। এই স্লাইডের মধ্যে কোর জায়গাটা আমি বলে যাচ্ছি, সময়ের অভাবে পুরোটা টানতে পারছি না। ক্লাসটাকে একটু এক্সটেন্ড করব। তোমাদের সময় হবে? অন্য কোনো ক্লাস আছে কি? ক্লাসটাকে একটু এক্সটেন্ড করব, তোমাদের মত? ক্লাসটাকে একটু এক্সটেন্ড করব, তোমাদের মত? দেখো এখানে অনেকজন রয়েছে, ম্যাক্সিমাম জন যদি বলো তবেই করতে পারবো, নইলে করতে পারবো না। একটু আমাকে জিজ্ঞেস করে নিতে দাও। যদি অন্য ক্লাস থেকে এক্সটেন্ড করা সম্ভব না হয় তাকে বলো, তাহলে করবো না। চলো আমিও কথা বলে নিয়েছি, পারমিশন আছে আমার কাছে। এখন এই স্টুডিওতে ক্লাস নেই, ঠিক আছে? তোমাদের 3টে থেকে ক্লাস তো, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো খুব ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই 23 জানুয়ারি ছিল সরস্বতী পুজো, আর মাঝখানে একটা দিন ছিল 18 জানুয়ারি, সেই দিনকে রোববার ছিল, কিন্তু আমার ক্লাস অ্যালাইন হয়ে গেছিল, তাই জন্য ওই দুটো ক্লাস রিশিডিউল করা হয়েছে। একটা হচ্ছে আজকে, একটা হচ্ছে আগামীকাল। আগামীকালও সেম, 1টা থেকে 2টো। এবার আজকের ক্লাসটাতে আমি চাইছিলাম ম্যাক্সিমাম তোমাদেরকে একটুখানি পিওয়াইকিউ গুলো করাবো, এবং ওভারঅল কনসেপ্টগুলো যদি কারোর কোনো ডাউট থাকে, এমন হতেই পারে যারা অনেক আগের ক্লাস দেখেনি, বা তো আজকের মধ্যে আমি সমস্ত কনসেপ্টগুলো একটুখানি বুঝিয়ে দিতে পারি, এবং অ্যাকচুয়ালি কিভাবে পড়লে কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো কিভাবে ট্যাকেল করতে হবে সেগুলো যাতে বুঝতে পারো, তাই জন্যই রেখেছিলাম। তো আজকের টপিকটা একটু পড়িয়ে দিই, এবং কালকে লাস্ট ক্লাস হবে, তো আমরা চেষ্টা করব যতখানি তোমাদের যারা একটু একটু ছোট ছোট জিনিস বাকি আছে সেগুলো একটু বুঝিয়ে এবং ম্যাক্সিমাম কোশ্চেনগুলো করিয়ে দিতে, যাতে পরে তোমরা এই নোটসগুলো রেফার করলে বা ক্লাসের ভিডিও রেফার করলে তোমরা আলটিমেটলি পারো। ঠিক আছে? তো আমি সময় পেয়েছি ক্লাস একটু টানার জন্য, মানে এক্সটেন্ড করার জন্য, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো এটা আগে বুঝে নিই, ঠিক আছে? শোনো, এইখানে ভারতবর্ষে কিভাবে নবরত্ন ফবরত্ন হয়েছে, কি কি কোম্পানি আছে, এই নিয়ে একটা ডিটেল করে জিনিসটা বানানো আছে। তোমরা এটা দেখেই পড়তে পারবে, এমন কিছু ব্যাপার না। আমি তোমাদেরকে যেভাবে দিয়েছি নোটসটা বানিয়ে, তোমায় প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি, খুব অল্প সময় লিখবো। প্রথমে লিখেছি, মানে ভারতবর্ষে না, আগে একটু বলে দিয়ে বোঝাই, ঠিক আছে? ভারতবর্ষে ইন্ডাস্ট্রি হতেই হবে, এটা তো আমরা ঠিক করেই নিয়েছি, বুঝেই নিয়েছি। এবার ইকোনমিক প্ল্যানিং যখন আমরা পড়ছিলাম, মনে করে দেখো, আজকেও যখন জিজ্ঞেস করলাম, প্রথমে কি বলেছিলাম, 1951 থেকে 56 হ্যারল্ড ডোমার মডেল, এগ্রিকালচারের উন্নতি হলো। তারপরে হচ্ছে আমাদের পিসি মহালনবিশ মডেল এলো, মানে ইন্ডাস্ট্রির জন্য আমরা এগোলাম। এখান থেকে একটা কোশ্চেন নোট করে রাখো, হঠাৎ করে মনে পড়লো বলে বলছি, আমি তোমাদের পিডিএফ এর কোশ্চেনের পিওয়াইকিউতে দিয়ে দেবো। একটা জিনিস নোট করে রাখো, যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এ যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, সেটা কি মডেলে হয়েছিল, বা কোন দেশের মডেল অনুকরণ করা হয়েছিল? কোশ্চেনটা বোঝা গেল? কোশ্চেনটা কি বোঝা গেল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময় দেশে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, সেটা কোন দেশের মডেলকে অনুসরণ করে হয়েছিল? কোশ্চেনটা বোঝা গেল? ইয়েস অর নো কাইন্ডলি একটু লেখো। আমি যখন জিজ্ঞেস করি একটু অ্যান্সার দাও আমাকে, নইলে মনে হয় মানে শুনছে না, বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি না। কোশ্চেনটা বোঝা গেল? ইয়েস অর নো? কোশ্চেনটা বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ, কেউ অ্যান্সারটা জানো?
অ্যান্সারটা জানো কেউ? অ্যান্সারটা কেউ জানো? কোন দেশের মডেল অনুকরণ করা হয়েছিল? অ্যান্সার কেউ জানো? অপশন দিচ্ছি, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান। কেউ অ্যান্সার দিতে পারবে? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান। দেখো, যদি অ্যাবসোলুট পরীক্ষা হলে কোনো কোনো সময় যদি ওরকম হয় না যে তুমি জানো না, অপশন দেখে তুমি করবে, মাথাটা একটুখানি ক্লিয়ার কাট ভাববে, একটু ক্লিয়ার কাট ভাববে। দেখো, ব্রিটেন যদি 1960-এর দশকের কথা হয়, তখন সদ্য সদ্য দেশ স্বাধীন হয়েছে, ব্রিটেনের থেকে এত কিছু ভুগেছে দেশ। বিশেষ করে ব্রিটেন এসছিল কিভাবে? বাণিজ্য করতে এসছিল, তারপর আমাদের কলোনাইজ করে ফেলেছিল, মানে আমাদের পরাধীন করে ফেলেছিল। তার দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল ব্যাকড বাই ইন্ডিয়ার রক্ত চুষে। খুব সহজ বাংলা কথায়, ভারতবাসীর পরিশ্রম, ভারতবাসীর সে নীল চাষের সময় হোক, ভারতবর্ষের সবকিছু শেষ করে হোক, যাই হোক না কেন, ভারতবাসীর রক্ত চুষে হয়েছিল। তাই জন্য ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল মডেল কোনোদিন ইন্ডিয়া ফলো করবে? কি মনে হয়? করবে না। ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল মডেল ফলো করবে না। তোমরা যদি ইতিহাস বা সেই সময়কার পলিটিক্স সম্বন্ধে একটু পড়ে থাকো, বা যদি ইউটিউব দেখে থাকো, বা ইতিহাসও যদি পড়ো, বা পলিটিক্স স্যারের কাছে যদি পড়ো, তাহলেও জানবে যে আমেরিকা কিন্তু বিরাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে ফেলেছিল যখন পার্ল হারবারে বোম্বিং হয়। তোমরা পার্ল হারবার সিনেমা দেখেছো কিনা জানি না। মানে একসময় জাপান যে পুরো প্রশান্ত মহাসাগরে নিজের আধিপত্য বিস্তার করছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, এবং যখন হিটলারের নাৎসি বাহিনী পুরোপুরিভাবে ইউরোপ দখল করে ফেলেছে অলমোস্ট, শুধু ব্রিটেন বাদে। ব্রিটেন কাকুতি মিনতি করে বলতো, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল চার্চিল, যে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টকে, যে আমেরিকা যুদ্ধে আসুক, যুদ্ধে আসুক। আমেরিকা বলতো না 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 না, যুদ্ধে তো আমরা আসছি না, ওটা ইউরোপের যুদ্ধ, ইউরোপ লোককে, আমরা আসছি না ভাই। তোমার যা লাগবে সাপ্লাইজ আমি দেবো, খাদ্য ফাদ্য সাপ্লাইজ লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে, তুমি যে প্লেন কিনেছো সেটাও দেবো না। কারণ আমি চুক্তিবদ্ধ যে আমি যুদ্ধের পার্ট নই। এর মধ্যে গিয়ে ব্লান্ডার একটা মিস্টেক করলো জাপান। জাপান গিয়ে পার্ল হারবার, মানে বেসিক্যালি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে একটা ছোট্ট ঘাঁটি ছিল, সেখানে গিয়ে দুম করে গিয়ে বোম ফেলে দিল। সেই নৌসেনা ঘাঁটিটা ছিল কার? আমেরিকার। এবার আমেরিকান প্রেসিডেন্ট গেল রেগে, বললো আমি ভাই কোনো কিছুর মধ্যে ছিলাম না, তুমি এসে আমাকে বোম মারলে, তাহলে তো এবার আমি যুদ্ধে নামবো, কিছু করার নেই। আমেরিকা শুরু করলো ম্যাসিভ প্রোডাকশন শুরু করলো, এবং প্রচুর যুদ্ধ বাহিনী, জাহাজ ফাহাজ যা যা লাগে, অ্যাটমিক বোমা টোমা সব তৈরি ফরি করে তারপরে নামলো যুদ্ধে। এই হচ্ছে কাহিনী। তাতে খুব আমেরিকা, যেদিনকে জাপান পার্ল হারবারে বোম ফেলেছিল, সেদিনকে সব থেকে খুশি হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। তিনি বলেছিল এবার আমরা যুদ্ধটা জিতে গেছি, এদের যা ভুল করার কফিনে শেক্স পুরো পেরেকটা এরা মেরে ফেললো, এবার আমরা যুদ্ধ জিতবই। কারণ আমেরিকা এতদিন ধরে আনটাচড, আমেরিকা যুদ্ধে নামছে মানে পারবে না এরা কেউ আমাদের সঙ্গে। তো আমেরিকার স্বাধীনতা 400 বছরের। আমেরিকা বিরাট বড় দেশ, ভারতের থেকে আয়তনে বিরাট বড়, তার স্বাধীনতা বহুদিনের। তার মডেল অনুকরণ করে ভারতবর্ষর স্বাধীন নবীন ভারতবর্ষ, যে 1947 সালে যখন স্বাধীনতা পেয়েছে, সে ঠিক ওই লেভেলে যেতে পারবে না। তাছাড়া তোমরা এটা নিশ্চয়ই শুনেছো যে ভারত আর রাশিয়ার মধ্যে বহুদিনের একখানা ভালো বন্ধুত্ব ছিল। আচ্ছা, যে কারণে আমেরিকার কথাটা বললাম সেটা বলে নি। তোমরা যখন পলিটি পড়বে তখন দেখবে, পলিটি ফ্যাকাল্টি নিশ্চয়ই পড়াবে, যে যখনকার দিনের ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওহরলাল নেহরু, তিনি কিন্তু চাননি যে ভারত কোনো রকম অ্যালায়েন্সের মধ্যে যাক, ইউএন এর মধ্যে যাক বা কোনো কিছুর মধ্যে যাক, সেটা চাননি। তিনি নিউট্রাল পথে চলতে ভালোবাসতেন, এবং সেই কারণেই ভারতবর্ষ অনুকরণ করেছিল নিজের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যখন সময় এসেছিল, অনুকরণ করেছিল কাকে? রাশিয়াকে। তাই জন্য আমাদের যে কোম্পানিগুলো আছে, দেশের টপ কোম্পানিগুলো, সেই সময় ক্ষেত্রে যাদের শুরুয়াত হয়েছিল, সেগুলো সবই কিন্তু স্টেট ওন্ড। এই পুরো কাহিনীটা বললাম যাতে তোমরা এই রিলেভেন্সটা বুঝতে পারো। এবার আসো একটু শিল্পটা দেখিয়ে দিই, বুঝতে খুব ইজি হবে। যে দেখো, ইন্ডিয়ান ইকোনমির ওভারভিউ কি? ইকোনমিকে 4টে সেক্টরে ভাগ করা যায়।
প্রাইমারি সেক্টর, টার্সিয়ারি, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর। প্রাইমারি সেক্টর বলতে এগ্রিকালচার আর মাইনিং, ফরেস্ট্রি, এগুলো আমরা জানি অলরেডি। সেকেন্ডারি সেক্টর ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন। টার্সিয়ারি সেক্টর সার্ভিস, ব্যাংকিং, এডুকেশন, হেলথ কেয়ার, রিটেল বিজনেস। আর কি কোয়াটারনারি, যেমন আইটি, রিসার্চ, নলেজ বেস সার্ভিস ইত্যাদি ইত্যাদি। তো ইন্ডিয়াতে এই কোর 4টে ইন্ডাস্ট্রি চলে, মোস্ট ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা স্টিল, অয়েল রিফাইনারি প্ল্যান্ট, ক্রুড অয়েল, কোল, সিমেন্ট, ন্যাচারাল গ্যাস এবং ফার্টিলাইজার। আচ্ছা, এবার আসছি পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এইখানে আসছে আমাদের রাশিয়ান বেস মডেলের রিলেভেন্সটা। আমাদের যে এই বড় বড় কোম্পানিগুলো হবে, আনটিল আনলেস ইটস প্রাইভেট, ওই সময়কার কথা, 1960-এর দশকের কথা। তখন কি দেশের ইকোনমি উন্মুক্ত হয়েছে? না, উন্মুক্ত হয়নি। উন্মুক্ত আমরা কখন বললাম? 90 সালে এসে বললাম। তাহলে এই সময় কি হচ্ছে? সব গভর্নমেন্টের আন্ডারটেকিং। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তো গভর্নমেন্টের আন্ডারটেকিং হবে। তাহলে গভর্নমেন্টের আন্ডারটেকিং মানে গভর্নমেন্ট ওন্ড এন্টারপ্রাইজ কন্ট্রিবিউটিং টু ইকোনমি, অপারেটেড বাই ইউনিয়ন গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কি হবে? ডিফেন্স, এনার্জি, ব্যাংকিং এখানে রয়েছে। গ্রেটার অটোনমি গিভেন টু পারফর্ম বেটার, কম্পিট উইথ প্রাইভেট ফার্মস। সমস্যাটা এখানটাতেই ছিল, যাই হোক সেটা আমরা পরে আসবো। তো এই কোম্পানিগুলো গভর্নমেন্টের, আইদার স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, এদের ইম্পর্টেন্স সব থেকে বেশি, কারণ সমস্ত স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার এরা চিন্তা করে। এদের যারা নিজস্ব, যাতে নিজেদের মতো করে চলতে পারে, তার জন্য এদেরকে বেশ অটোনমি দেওয়া আছে। ঠিক আছে, মানে অটোনমি মানে নিজেদের নিজেদের মতো এরা অনেক কিছু নিয়ম কারণ, নিজেদের মতো রিক্রুটমেন্ট অনেক কিছু করতে পারে, সুবিধা আর কি। আচ্ছা, পিএসইউ ক্লাসিফিকেশন সিস্টেম। পিএসইউ কে 3টে মেইনলি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মহারত্ন, নবরত্ন আর মিনিরত্ন। মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, ঠিক আছে। এবং এছাড়া তো রেগুলার পিএসইউ আছেই। মহারত্ন মানে কি? মহারত্ন মানে হচ্ছে গ্রেট জেম। মহা মানে আমরা জানি গ্রেট, আমাদের দেশে সবকিছু মহা কথাটা লাগলো মানে গ্রেট, এটা বুঝতে আর অসুবিধা হয় না। আর রত্ন মানে জেম, তো গ্রেট জেম। এটা হচ্ছে পিএসইউ ক্লাসিফিকেশনের সব থেকে হাইয়েস্ট ব্যাপার সেবার। এই মুহূর্তে 14খানা মহারত্ন আছে। এরা সব থেকে বেশি প্রফিটেবল, এদের স্বায়ত্ত ক্ষমতাটা অনেক বেশি, গ্লোবাল রিচও আছে। এরা স্টক এক্সচেঞ্জে নিজেদেরকে লিস্ট করতে পারে এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এরা নিতে পারে। মহারত্ন হতে গেলে মিনিমাম টার্নওভার কত হতে হয়? ইনিশিয়ালি এদের 5,000 কোটি টাকার মিনিমাম টার্নওভার হতে হয়। মহারত্ন কোম্পানির লিস্ট দিয়ে রেখেছি। পাওয়ার এনার্জিতে দেখো, ভেল, ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, পাওয়ার গ্রিড কর্পোরেশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, পিএফসি, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন। অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, গ্যাস, গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড। স্টিলের ক্ষেত্রে, স্টিল অ্যান্ড মাইনিং এর মধ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল, ভেল, আর রিসেন্টলি অ্যাড হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড এবং এনএমডিসি। ঠিক আছে, ন্যাশনাল মাইনিং ডেভেলপমেন্ট কাউন্সিল কর্পোরেশন, এটা হচ্ছে এনএমডিসি। তোমাদের মধ্যে কেউ আছো ফোনপে ইউজ করো? তোমাদের মধ্যে কেউ আছো ফোনপে ইউজ করো? ফোনপে বা ইয়েতে কেউ ইউজ করো? দেখবে ফোনপেতে মাঝে মাঝে অপশন দেখায় যে আপনি চাইলে 10 টাকা দিয়েও গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি চাইলে 10 টাকা দিয়ে, ফোনপে অপশন দেখায়, দেখবে রিসেন্টলিও দেখায়, আপনি চাইলে ফোনপেতে 10 টাকা দিয়ে গোল্ডে ইনভেস্ট করতে পারেন। সেইখানে যদি তুমি ক্লিক করো, দেখবে গোল্ডের দুটো অপশন দেয়, একটা হচ্ছে সেফ গোল্ড আর একটা এনএমডিসি। বুঝতে পারছো? দেখেছো এটা কেউ? বা চেক করলে চাইলে দেখে নাও, দুটো অপশন দেয়, একটা হচ্ছে সেফ গোল্ড, পাওয়ার্ড বাই এনএম, তারপরে আরেকটা অপশন দেয়, দেখবে পাওয়ার্ড বাই এনএমডিসি এরকম ভাবে লেখা থাকে। কেউ চেক করো যদি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এই হচ্ছে সেই এনএমডিসি। বোঝা গেল? চলো, মহারত্নের বেনিফিট কি? গ্রেটার ফ্রিডম ইন ডিসিশন মেকিং, অনেক ক্ষমতা দেওয়া আছে, ডিসিশন নিতে পারে। ফাইন্যান্সিয়াল অটোনমি, ক্যান ইনভেস্ট উইদাউট অ্যাপ্রুভাল ফর প্রজেক্টস আপ টু, মানে লেস দেন 300 কোটি টাকা। কোথাও এর কোনো প্রজেক্ট করা হলে সে গভর্নমেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে না, আপ টু 300 কোটি টাকার মধ্যে ইনভেস্ট করতে হলে নিজেদের মতো ডিসিশন নিয়ে করতে পারে। অপারেশনাল ফ্রিডম রয়েছে, স্যালারি নিজেরা ঠিক করতে পারে, রিক্রুটমেন্ট করতে পারে। মাঝে মাঝে দেখবে এরকম ভেল এগুলো দিয়ে থাকে। তোমাদের মধ্যে যদি কেউ বা কারো পরিবারে কেউ যদি থেকে থাকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং এর পরে হয়তো মাস্টার্সের আগে পরীক্ষা দিচ্ছে, তো সেই যে পরীক্ষাটা হয় গেট এক্সাম, সেইখান দিয়ে কিন্তু এরকম এই কোম্পানিতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পাওয়া যায়, সেই ভালো রেজাল্ট থাকলে
পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা লিস্টিং, এরাই শেয়ার মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে, অবভিয়াসলি অন্য কোম্পানির সঙ্গে মার্জ করতে পারে। বোঝা গেল? চলো চলে আসি নবরত্ন। নব কথার অর্থ হচ্ছে নয়, আমরা জানি। কোন রাজার সভায় নবরত্ন ছিল বলতো? কোন রাজার সভায় নবরত্ন ছিল, কে বলতে পারবে? ইতিহাসের কোশ্চেন জিজ্ঞেস করে ফেললাম একটুখানি, যারা যারা জানো অ্যান্সার দিয়ে রাখো। চলো চলে আসি, আমরা সেখানে ইতিহাসেতে যাবো না, যারা অ্যান্সার দিয়ে পারবে দাও। আমরা চলে আসছি এখানে পড়তে থাকি নবরত্ন। নবরত্ন অবভিয়াসলি, নব মানে 9, রত্ন মানে জেমস, তো হয়ে গেল, অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছে। আচ্ছা, সেকেন্ড টায়ার অফ পিএসইউ, এখন 21 থেকে 26 খানা মতো লেটেস্ট লিস্টে, এক একটা সময় এক লিস্ট ভেরি করে, 26টা মতো রয়েছে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে কি সেক্টরে, এবং 1000 কোটি টাকা থেকে 5000 কোটি টাকার টার্নওভার হতে হয়। দেখো নামগুলো খুব চেনা চেনা তোমাদের কাছে, হ্যাল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, বিএসএনএল, এনটিপিসি লিমিটেড। আচ্ছা, এনএমডিসি এখন ইয়েতে এসে গেছে, এখানে থাকবে না, এটা আমি আপডেট করে দেবো, এখন বোধহয় মহারত্নতে চলে এসছে, এখানে নেই। আচ্ছা, এই দুটো এখানে ভুল করে এসে গেছে, এটা আমি চেঞ্জ করে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, এখন ওটা ইয়েতে চলে এসছে, মহারত্নতে চলে এসছে। আচ্ছা, বেনিফিট কি? মডারেট অটোনমি এবং গ্রোথ ইনসেন্টিভ আছে। বোর্ড অটোনমি, স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারে উইদাউট অ্যাপ্রুভাল। ইকুইটি লিস্টেড পাবলিকে শেয়ার ইস্যু করতে পারে, ডিভিডেন্ড প্রোভাইড করে এবং রিক্রুটমেন্ট করতে পারে। আচ্ছা, সাপোর্ট মিড লেভেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এটাতে বোঝার মতো কিছু নেই, কোম্পানির নাম শুনেই বুঝতে পারছো এরা যে সমস্ত টাইপের কোম্পানি মানে পড়লে, এরা কি সব কাজ নিজে করবে? এদের কি কোনো সাপ্লায়ার থাকবে না? এদের কি ছোট লেভেলের সাপ্লায়ার থাকবে না? অবভিয়াসলি থাকবে। সেই সাপ্লায়ার থেকে যখন একটা জিনিস কিনবে, তাতে একটা এগ্রিগেট ডিমান্ড বাড়তে শুরু করবে। যদি একদম এখানে কানেক্ট করতে অসুবিধা হয়, নর্মাল ধরে নাও বিএসএনএল কি ফোনের লাইন যখন লাগাচ্ছে, সে কি ফোনের লাইন যখন লাগাচ্ছে সে কি তোমার থেকে বিল নেবে না? সেই যে বিলটা নেবে, সেই বিলের যে কাগজটা ছাপাবে সেটাও কার থেকে কিনবে। তার মানে কি, সেটা তার সাপ্লায়ার যে কাগজটা দিচ্ছে সেখান থেকে একটা লোকাল ডিমান্ড তৈরি করছে। তো আরো যে ছোট লেভেলটা রয়েছে সেখান থেকে একটা ডিমান্ড স্টেবল করে রাখে। সেম গোস ফর ব্যাংক দিয়েও বুঝতে পারো, হ্যাল বুঝতে পারো, অসুবিধা নেই। চলো, মিনিরত্ন, স্মল চেম, থার্ড টায়ার অফ পিএসইউ ক্লাসিফিকেশন, 64 খানা রয়েছে, 250 থেকে 500 কোটি টাকা অবধি ক্যাপিটাল হতে হয়, টার্নওভার হতে হয়। অনেক এক্সাম্পল আছে, এগুলো আর গেলাম না, এখানে রয়েছে কিছু এক্সাম্পল, দেখে নেবে তোমরা। ন্যাশনাল স্টিলস কর্পোরেশন, ইন্ডিয়ান মেডিসিন, আইএমপিসি, মেটালার্জিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস, মিকন, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএফডিসি ইত্যাদি রয়েছে। ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিটেলস গুলো দিয়ে রাখলাম, একটুখানি দেখে নেবে। এই একটা চার্টের মধ্যে সবকটা মোটামুটি যা যা আছে মেন কি পয়েন্টস, এগুলো এখানে আমি একটা চার্টের মধ্যে বানিয়ে দিয়েছি। এবার এটা মাঝে মাঝে একটু দেখে নিও, দেখে আপডেট করো, কারণ হয়তো যদি আরো কিছু ইন বিটুইন চেঞ্জ হয়, এটা চেঞ্জ হতে পারে এই নাম্বারস গুলো। তো ওভারঅল এই থাকবে, ঠিক আছে। বোঝা গেল? তিনটে সেক্টর বোঝা গেল, ইন্ডাস্ট্রি বেসিক ব্যাপারটা। এবার বলো, সময় যখন আছে, তোমরা যারা যারা থাকতে চাও বলো, কোন চ্যাপ্টার বা কোন টপিক কোন জায়গা বুঝতে পারোনি, কোনটা আমাকে আরেকবার বুঝিয়ে দিতে হবে বলো। যারা যারা রয়েছে তাদের প্রিভিয়াস ইয়েতে কোন টপিক বুঝতে পারোনি, কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা বলো, আমি বুঝিয়ে দিই। কারা কারা কোন কোন চ্যাপ্টার বুঝতে পারোনি, কোন কোন জায়গা বুঝতে পারোনি বলো, বলে দিই। বিক্রম, মনিতোষ, অপু, তনুশ্রী, স্বপ্না, আকাশ দাস, যারা যারা আছো অ্যান্সার দাও। কোন কোন টপিক বুঝতে পারোনি, কোন কোন পার্টিকুলার টপিকে কি ডাউট আছে বলো। ডাউট না থাকলে পিবাইকিউ নিয়ে আসবো, কিন্তু কোশ্চেন ধরবো তাহলে।
পিওয়াইকিউ করে করে করবে, ডাউট না থাকলে পিওয়াইকিউ ধরি, প্রিভিয়াস ইয়ার করি। অ্যাডভোকেট নিবেদিতা নন্দী বলছে মিনিরত্ন। মিনিরত্ন মানে মিনি মানে স্মল, স্মল জেম। তো ডি নম্বর স্লাইড, নাজমুল লস্কর বলছে ডি নম্বর স্লাইড। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আগে মিনিরত্ন দেখিনি, ডি নম্বর স্লাইড কোন কি ছিল বাবা? ডি নম্বর স্লাইডে দেখে নিচ্ছি, বুঝতে পারিস তুই। ডি নম্বর স্লাইড আর কে কে বুঝতে পারোনি? এই স্লাইডটা কে কে বুঝতে পারোনি? এই স্লাইডটা কে কে বুঝতে পারোনি? নাজমুল ছাড়া আর কে কে বুঝতে পারোনি একটু বলো। নাজমুল এখানে তুমি পার্টিকুলার কোনো জায়গা বুঝতে পারোনি এরকম আছো? নাজমুল লস্কর এই স্লাইডে কোনো পার্টিকুলার জায়গা বুঝতে পারোনি আছে? কোনো পার্টিকুলার জায়গা? নাজমুল অ্যান্সার দাও। কোনো পার্টিকুলার জায়গা, কোনো পার্টিকুলার টপিক, কোনো পার্টিকুলার জায়গা, কোনো পার্টিকুলার টপিক? তুমি না বললে আমি ক্রস করে চলে যাবো, কারণ আমি এটা পুরো ডিটেলসে বুঝিয়েছি আজকেই। তুমি যদি তখন না শুনে থাকো, না লাস্ট লাইন ফার্স্ট লাইন কি হবে? লাস্ট লাইন তো পুরো লাস্ট লাইন, এখান থেকে আবার পরের গল্পটা বোঝালাম এতক্ষণ ধরে, তুমি তখন ছিলে কোথায়? দেখো আমার ব্যাংকের ব্যাচে একটা স্টুডেন্ট ছিল যে এরকম করে গেলে আমার খুব রিপিট করাতো, আমায় রিপিট করতে হয়েছে, কিন্তু এতে কোনো লাভ নেই, আমি এটা বুঝেছি। লাস্ট লাইন তুমি তুমি কোন জায়গাটা বুঝুনি সেটা বলো। এইটা লাস্ট লাইনের পুরো কন্টিনিউশন এতখানি বুঝিয়েছি। ওখানে লেখা ছিল ডিসকাউন্ট ভ্যালু, ফেস ভ্যালু, একই জিনিস বারবার রিপিট করে কোনো লাভ নেই। তুমি তাহলে আরেকবার শোনো লাস্ট লাইন এখানে কি ছিল, সেটা পুরো কি হলো, এটা পুরোটা এতক্ষণ এখানে এসে বলেছি, সুতরাং ওইভাবে রিপিট হবে না। তোমার কোশ্চেন কি সেটা বলো। চলো মিনিরত্নতে এবার দিয়ে আসছি। এর জন্য নিবেদিতার জন্য বলছি, মিনিরত্ন মানে যেসব কোম্পানিগুলোর 250 থেকে 500 কোটি টাকা টার্নওভার রয়েছে শুরুতে, তারা হচ্ছে মিনিরত্ন। ঠিক আছে, দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। 53টার জন্য একটা ক্যাটাগরি, এদেরকে অটোনমি বেশি দেওয়া আছে, এদের স্কেলটা একটু বেশি, লার্জার স্কেলের। উদাহরণ দিয়ে রেখেছি এনএইচপিসি, এনএমটিসি, এমএমটিসি, এমএসটিসি, ন্যাশনাল সিডস কর্পোরেশন, এমএমটিসিও দিয়ে থাকে, দেখবে ফোনপেতে ওই এটা থাকে এমএমটিসি। আচ্ছা, ক্যাটাগরি 2 অপেক্ষাকৃত সহ একটু ছোট লেভেলের অপারেশন হয়। তো টোটাল কতগুলো মিনিরত্ন আছে সেটাও যদি আসে তাহলে তোমার অ্যান্সার হবে 53 + 11, দ্যাট ইজ 64। কি কি কোম্পানির নাম আছে এগুলো দিয়ে রেখেছি, এগুলো দেখে নিতে হবে একটুখানি, এমন কিছু না বোঝার মতো। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ফর ইকোনমি মানে একটা কোম্পানি ছোট থেকে যখন বড় হচ্ছে, এইটা চাইলে যেমন এই স্লাইডে তোমাদের দেখানো আছে, এটা দেখে নাও, এই জায়গাটা দেখলে ভালো বুঝতে পারবে। মিনিরত্ন অটোনমি হচ্ছে মডারেট, মার্কেট লিস্টিং করতে পারে, গ্লোবাল অপারেশন খুব কম, স্ট্র্যাটেজিক মার্জার্স না, কিন্তু এ আপগ্রেড হতে পারে নবরত্নতে। এই কোম্পানিটা যদি যখন এরকম 1000 থেকে 5000-এর মধ্যে আসবে, এটা হয়ে যাবে নবতে। এবার যখন 5000 ক্রস করে যাবে, সেটা হয়ে যাবে মহারত্নতে। এটা হচ্ছে মেন গল্প। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো, আশা করি নিবেদিতা তোমার কোনো ডাউট নেই, আর আশা করি নিবেদিতার আর কোনো ডাউট নেই। চলো, পিওয়াইকিউ কারা কারা করবে? পিওয়াইকিউ কারা কারা করবে? কজন আছো? যাদের দেরি হচ্ছে বা সমস্যা আছে, তারা যারা লিভ করতে চাইবে লিভ করো, যারা পিওয়াইকিউ করবে চলে আসো।
মাত্র 2 জন। খুব সুন্দর। বলো প্ল্যান হলিডে কোন সময়টাকে বলা হয়? বলো প্ল্যান হলিডে কোন সময়কে বলা হয়? প্ল্যান হলিডে কোন সময় হয়েছিল? গরিবি হাটাও কোন সময়কার কোন প্ল্যানের সময় ছিল? গরিবি হাটাও কোন প্ল্যানের সময় ছিল? কোন 5 ইয়ার প্ল্যানের সময় ছিল? তিথি সরকার, নিবেদিতা, সাহেব, মনিতোষ। প্ল্যান হলিডে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। না, সৌরভ ভদ্র ভুল হলো। কি বলেছিলাম আমরা? কি বলেছিলাম? সব ভুলে গেলে হবে? কি বলেছিলাম স্যার? ফার্স্টের জন্য কি ছিল? ফার্স্ট হচ্ছে 51 থেকে 56। সেকেন্ড এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি আদৌ হয়েছে? কেন হয়নি ঠিকঠাক ভাবে? 62-তে ইন্দো চায়না ওয়ার, 65-এ ইন্ডিয়া পাক ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। আর কি ছিল? আর ছিল হচ্ছে প্রচুর পরিমাণে খরা হয়েছিল, সিভিয়ার খরা হয়েছিল, তাই জন্য এটা ফেল করেছিল। এবার আর এটা টানা সম্ভব ছিল না, তাই জন্য দেশের ইকোনমিকে রিভাইভ করার দরকার ছিল। তাই 66 থেকে 69 কি এলো? প্ল্যান হলিডে বা হলিডে প্ল্যান। বোঝা গেল? বোঝা গেল? এই সময় কি কি হয়েছিল ইম্পর্টেন্ট? 65-এ কি হয়েছিল? 65 না, সরি 66 বলা উচিত। গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। গ্রিন রেভলিউশন হয়েছিল। গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়ার জনক কে? MS স্বামীনাথন। গ্রিন রেভলিউশনের জনক কে? MS স্বামীনাথন। বোঝা গেল? মনে পড়ছে? ভেরি গুড। চলো এরপরে কোশ্চেন কি করেছিলাম? গরিবি হাটাও। গরিবি হাটাও এটা কোন 5 ইয়ার প্ল্যানের সময় হয়েছিল? কোন 5 ইয়ার প্ল্যানের সময় হয়েছিল? আচ্ছা বলো তো দেখি কে বলতে পারো? বলো তো দেখি কে বলতে পারো? বোর লাগছে না তো? বোর লাগছে? মাথা হ্যাং করে গেছে? তাহলে ছেড়ে দেবো। 1 ঘন্টা বদলে 1.5 ঘন্টা পড়িয়ে দিয়েছি, যদি মাথা হ্যাং করে থাকে ছেড়ে দেবো। একবার বলে দাও, বোর লাগলে ছেড়ে দেবো। বোরিং লাগলে ছেড়ে দেবো, বলে দাও একবার। মাথা হ্যাং করলে বলো ছেড়ে দেবো। বাকিরা একটু বলে দাও। বাকিরা একটু বলো, যদি বোর লাগে বা মাথা হ্যাং করে যায় বলতে পারো।
বাকিরা একটু বলো। বোরিং লাগলে বা মাথা হ্যাং করলে বলবে, ছেড়ে দেবো। আলটিমেটলি তোমাদের জন্য পড়ানো, তোমাদের ভালো লাগলে, তোমাদের কাজে লাগলে, তোমাদের এফেক্টিভ হলে তবেই পড়ানো, তবেই মানে পড়িয়ে লাভ আছে বা সেটার কোনো এফেক্টিভনেস আছে, আদারওয়াইজ ফালতু বকে গিয়ে তো কোনো লাভ নেই। চলো, অনেকেই বলছে বাকিরা বাকিরা বাকিরা। আমি জানি আমি টিচার হিসেবে খুব উৎপাতদায়ক, প্রচুর মাথার মধ্যে চাপিয়ে দিই অনেক কিছু, আর কিছু করার নেই। আমি একটাই ইমোশন নিয়ে ভাবি, সেটা হচ্ছে তোমার চাকরি পাওয়াটা। বাকিটা নিয়ে আমি কিছু, তোমার একটুখানি কষ্ট হোক সেটা নিয়ে আমি খুব একটা বদর ফদর করি না। ঠিক আছে, এখন কষ্ট করে নাও, চাকরি পেয়ে যাবে, তখন আরামই আরাম। টিচার হিসেবে একটুখানি এই উৎপাতটা তোমাকে করাটা, এটার জন্য পয়সা দেয় আমাকে। ঝটপট বাকিরা একটু রেসপন্ড করো যদি থাকতে চাও, যদি এটা কন্টিনিউ করি। যারা রয়েছে একটুখানি বলো, কজন বললো দেখি। 1 2 3, না কোথায় গেল? 1 জন 2 জন 3 জন 4 জন। বাকিরা একটু বলো, বাকিরা বলো চটপট। চলো নেক্সট কোশ্চেন, চলো 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 নেক্সট কোশ্চেন করি চটপট করে। কোন প্ল্যানের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেয়েছিল মানুষকে পভার্টি থেকে বের করবে, ইকোনমিক আপলিফমেন্ট করার চেষ্টা করবে? কোন প্ল্যানের সময় মানুষ, গভর্নমেন্ট চেয়েছিল যে দেশের ইকোনমিকে বের করবে ইয়ে থেকে? কে কে বলতে পারবে? গরিবি হার্ডওয়্যার কোশ্চেন অলরেডি বলে দিয়েছি আমরা। আচ্ছা, তোমাদের কিন্তু এই নবরত্ন মহারত্ন কোম্পানিগুলোর নামগুলো একটু দেখে রাখতে হবে, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এরকম নাম ধরে জিজ্ঞেস করেছে যে নিচের কোনটা মহারত্ন স্ট্যাটাস পেয়েছে। তো মহারত্নটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তো নাম ধরে জিজ্ঞেস করবে, 4-5টা নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটার মধ্যে কোনটা মহারত্ন স্ট্যাটাস আছে। বা এটাও দিতে পারে যে মহারত্ন স্ট্যাটাস হওয়ার জন্য মিনিমাম টার্নওভার কত হওয়া উচিত। যদি এই কোশ্চেনটা আসে, কত পারবে? মিনিমাম টার্নওভার কত হওয়া উচিত মহারত্ন হওয়ার জন্য? মহারত্ন হওয়ার জন্য মিনিমাম টার্নওভার কত হওয়া উচিত? আমি এখানে অপশন লিখবো না, তোমাদের বলতে হবে। আজকে পড়িয়েছি। কে কে পারবে? কে কে পারবে? নাজমুল লস্কর অ্যান্সার দাও। কে কে পারবে? সৌরভ, কোথায় 25,000 লিখেছি গো? হ্যাঁ, কোথায় 25,000 লিখেছি? এই যে এতগুলো বাকিরা সবাই 5,000 করোড় প্লাস লিখছে, তুমি 25,000 লিখলে কি বেসিসে সৌরভ ভদ্র? হ্যাঁ, ভুল অ্যান্সার সৌরভ। কারেক্ট অ্যান্সার শুড বি 5,000 করোড় প্লাস। একটু আগে করিয়েছি। আচ্ছা, তো মহারত্ন তো হলো। যদি জিজ্ঞেস করি নবরত্নের জন্য, নব মানে 9 জেমস, নবরত্নের জন্য কত হবে? নবরত্নের জন্য কত হবে? 1,000 থেকে 5,000। নবরত্নের জন্য কত হবে? 1,000 থেকে 5,000। গুড জব ঐশিক, অপু, মনিতোষ, ভেরি গুড জব। চলো, যদি এবার জিজ্ঞেস করে যে প্রিভিয়াস ইয়ার থেকে হচ্ছে একটা কোশ্চেন, যেগুলো পড়িয়েছি সেগুলো দিয়ে জিজ্ঞেস করি। যদি দেশের টোটাল ইনকাম, যদি দেশের টোটাল ইনকাম, যদি দেশের টোটাল ইনকাম, টোটাল ইনকাম বা টোটাল জিডিপি বাই পপুলেশন করা হয়,
পরীক্ষাতে কোশ্চেন এভাবেই ছিল, পরীক্ষাতেও কোশ্চেনটা এভাবেই জিজ্ঞেস করা হয়েছিল। পরীক্ষার কোশ্চেনটা হয়ে করা হয়েছিল যে টোটাল ইনকাম অফ কান্ট্রি ডিভাইডেড বাই টোটাল পপুলেশন অফ কান্ট্রি, তাহলে কি বেরোবে? টোটাল ইনকাম অফ কান্ট্রি ডিভাইডেড বাই টোটাল পপুলেশন অফ কান্ট্রি। কি হবে? কি হবে? টোটাল ইনকাম ডিভাইড বাই টোটাল পপুলেশন। কে কে পারবে? যখন প্রথম ক্লাস হয়েছিল, যেখানে আমরা ন্যাশনাল ইনকাম পড়েছিলাম, কি বলেছিলাম? জিএনপি, জিএনপি বলেছিলাম, এটা আমরা ভুল। শুনে দেখো, আমরা কি বলেছিলাম? জিডিপি মানে একটা দেশের মধ্যে একটা বছর সময়সীমার মধ্যে যত পণ্য এবং পরিষেবা আমরা উৎপন্ন করতে পারছি, যত পণ্য এবং পরিষেবা আমরা উৎপন্ন করতে পারছি, সেটাকে আমরা কি বলছি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে টোটাল ইনকামের আবার এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের আবার তিনটে পদ্ধতি পড়েছিলাম: ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, প্রোডাকশন মেথড। মনে পড়ছে? মনে পড়ছে? তিনটে মেথড পড়েছিলাম: ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, and production method. ইনকাম মেথডে কি বলেছিলাম? ইনকাম মেথডে কি বলেছিলাম? একটা পরিবারের 4 জন সদস্য, মা বাবা 2 ভাই। বাবা করেন চাকরি, মায়ের হাত খরচা আসে বাড়ির নিচে, দোতলা বাড়ির নিচে যে একতলা ঘর, যে দোকান ঘরটা দেওয়া আছে তার রেন্ট থেকে। এক দাদা করছে ব্যবসা, আরেক দাদা শুধু ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, আরেকজন ছোট, আরেকটা ভাই ছোট, তার কাছে শুধু ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে যেটুকুনি আসছে তার থেকে তার হাত খরচা চলছে। তাহলে কি বলেছিলাম? ইনকাম মেথডে ডাব্লিউ মানে ওয়েজ, তারপরে রেন্ট মানে আর, তারপরে ইন্টারেস্ট, মানে আই, তারপরে আর কি ছিল? প্রফিট মানে পি। মনে পড়ছে? এক্সপেন্ডিচার মেথডে কি বলেছিলাম? সমস্ত দেশে যদি খরচাপাতিগুলো হিসাব করে দিই তাহলে বুঝে যাব। কনজাম্পশন মানে সি, আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং, আর এক্স মাইনাস এম মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আর এখানে বলেছিলাম কি? সামেশন অফ গ্রস ভ্যালু এডিশন। গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট বুঝিয়েছিলাম পাউরুটি দিয়ে। তো এবার কি বলেছে? যদি টোটাল ইনকাম মানে এটা আমার কি দাঁড়াচ্ছে? জিডিপির অনুযায়ী জিডিপি বাই ইনকাম মেথড ডিভাইডেড বাই পপুলেশন, তাহলে এটা কি বেরোবে? জিডিপি পার ক্যাপিটা এটা কি বেরোবে? জিডিপি পার ক্যাপিটা। এটা জিএনপি হবে না। মাথা পিছু আয়, এটা আমার কি বেরোলো? তাহলে মাথা পিছু আয়, মাথা পিছু আয় জিডিপি পার ক্যাপিটা। বোঝা গেল? কাদের কোনো ডাউট আছে বলো? এই কনসেপ্টে কার কার কোনো ডাউট আছে বলো? এই জায়গাতে কার কোনো ডাউট আছে কিনা বলো? কি বলবো এটাকে আমরা? জিডিপি পার ক্যাপিটা। কার কোনো ডাউট আছে বলো? কার কার ক্ষেত্রে ডাউট থাকছে বলো? কারো কোনো ডাউট থাকলে বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট কার কার বুঝতে হবে বলো? গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট কারো বুঝতে হবে? গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট কারো বুঝতে হবে? গ্রস ভ্যালু এডিশনের কনসেপ্ট মনে আছে কারো? কেউ ভুলে গেছো? কেউ কারোর জন্য বুঝিয়ে দিতে হবে? কেউ এমন আছো বুঝিয়ে দিতে হবে?
একটু তাড়াতাড়ি রেসপন্ড করো, বুঝিয়ে দিতে না হলে না বলে দাও, নইলে পরের কোশ্চেনে চলে যাই। যদি না বুঝতে না হয় তাহলে পরের কোশ্চেনে চলে যাই, বোঝানোর দরকার থাকলে বলো। এক্সপেন্ডিচার বলতে হবে, এক্সপেন্ডিচার মেথডে বলতে হবে। এনিওয়ান? চলো পরের কোশ্চেনে আসো। কোন 5 ইয়ার প্ল্যানের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিজিওনাল অ্যাপ্রোচটা নিয়েছিল? কোন 5 ইয়ার প্ল্যানের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগ্রিকালচার নিয়ে রিজিওনাল অ্যাপ্রোচটা নিয়েছিল? একেবারেই না, উপমাইতি ভুল হচ্ছে, একেবারেই না, একেবারেই না। রিজিওনাল অ্যাপ্রোচের কথা কখন বলবো আমরা? রিজিওনাল অ্যাপ্রোচ মানে কি? এগ্রিকালচারাল নিয়ে রিজিওনাল অ্যাপ্রোচের মানে কি? না 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 না, এখানেই তো পরীক্ষায় অপশনটা তোমার ভুল হবে। রেল ওই জন্যই তো কোশ্চেনটা এরকম ভাবে টুইস্ট করে দেয়, এখানেই তো কোশ্চেনের মধ্যে শব্দের খেলা রয়েছে। কোশ্চেনটা আবার শোনো, কোন 5 ইয়ার প্ল্যানের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য রিজিওনাল অ্যাপ্রোচ নিয়েছিল? যখন তোমার মনে হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, তখন কি বলছিল? যে তখন আমি তোমাকে বোঝানোর জন্য ক্লাসের সময় কি বলেছিলাম, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হলে তোমাকে মাথায় রাখতে হবে 1951 থেকে 56, 47 সালে দেশ স্বাধীন হয়েছে, 1950 সালে 26শে জানুয়ারি ফাইনালি কনস্টিটিউশন অ্যাক্টিভেট হয়েছে। তাহলে এবার সবে দেশ শুরু হলো। এখন দেশের কাছে প্রাইমারি সমস্যাটা কোথায়? দেশ সবে 200 বছরের পরাধীনতা থেকে বেরিয়েছে, তো দেশ ভেঙেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের এবং ভারতবর্ষের মধ্যে দেশের স্প্লিট হয়েছে, জনগণ আসছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে, প্রচুর জনসংখ্যার ডিসরাপশন হচ্ছে, তখন খাদ্য সমস্যা, তার জন্য হচ্ছে এগ্রিকালচারের পিছনে ফোকাস। এটার সময় কি হচ্ছে? এটা কি বলছি? রিজিওনাল অ্যাপ্রোচ মানে 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 হচ্ছে নাবার্ড, মানে লোকালি ভাবে যাতে লোন দিতে পারে, কোনোভাবেই না থার্ড ইয়ার প্ল্যানে। নাবার্ড কোন সময় হয়েছে বাবু? কোন সময় হয়েছে নাবার্ড? এটা বুঝলে তোমায় নাবার্ডের জন্য ধরতে হবে, নাবার্ড আরআরবি কখন হয়েছে তা ধরতে হবে। লোকালি নাবার্ডের দ্বারা লোন ফোন কোন সময় থেকে হয়েছে দেখো। লোকালি নাবার্ডের লোন হচ্ছে, নাবার্ডের মাধ্যমেই রিজিওনাল ভাবে নাবার্ড কি করছিল, রিজিওনাল অ্যাপ্রোচ মানে কেন, রিজিওনাল ডেভেলপমেন্টের জন্য নাবার্ড কি করছিল, নাবার্ড লোকজনকে লোন দিতে চাইছিল, যে তোমরা লোন দাও, তোমরা ট্রাক্টরের জন্য লোন দাও, চাষের জন্য লোন দাও, এগ্রিকালচার টেকনোলজি করতে চাইলে লোন দাও। তাহলে এইভাবে হবে ওটা নাবার্ডের জন্য। নাবার্ড হচ্ছে 1986, মানে 8 5 ইয়ার প্ল্যানে চলে আসবে। বোঝা গেল? চলো, প্রায় 2:40 বাজে, আমি অনেকগুলো কোশ্চেন করে দিয়েছি। পার্টিকুলার কারো কোনো টপিক নিয়ে জিজ্ঞেস করতে হবে? আচ্ছা, একজনকে ঐশিক সরকার, ঐশিক শিকদার বলছে গ্রসটা বলুন, জিভিএটা বলুন। বাবু তুমি একবার, কালকে তো আগামীকাল আমার লাস্ট ক্লাস আছে, আমার জিডিপির যে ক্লাসটা আছে যেখানে আমি ডিটেলে একবার জিভিএটা পড়িয়েছি,
প্রোডাকশন মেথডটা একবার ক্লাসটা দেখো। আমার মনে রইলো তোমার নাম, কালকেই শেষ ক্লাস, কালকে দরকার হলে একবার বলবো, একবার তুমি ওটা দেখে নাও। আজকে রেকর্ডিং তো আছে, একবার দেখো, ওটা অনেক বড় একটা ব্যাপার। আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, একবার দেখো। কি করে পাউরুটি থেকে আমি পাউরুটির এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি, একবার বোঝার মানে চেষ্টা করে দেখো। বুঝতে না পারলে আমি বলে দেবো। আমি এখন বলছি না এই কারণে, কারণ জিনিসটার লেন্থ মানে অনেকটা বলতে হয়, এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর। তুমি একবার যারা দেখেছো, বাকিরা যারা এখানে আছো তারা দেখেছো, একবার দেখে নাও পারলে, যদি না বুঝে থাকো। ঠিক আছে, তাহলে আজকে এখন শেষ করি। আর কালকে কোনো টপিক থাকলে বলো, বুঝিয়ে দেবো। তোমাদের কিন্তু বারবার করে বলছি, রেলের ক্ষেত্রে কোশ্চেন কনসেপচুয়াল যেরকম আসতে পারে, যেরকম দেখালাম আজকে, তেমনি ফ্যাকচুয়াল আসতে পারে। কোনো প্রকল্প, যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এরকম থেকে পয়েন্ট তুলে বলতে পারে যে এই পয়েন্টে এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় কত লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়, এটা আসতে পারে। তারপরে যেহেতু 10 বছর হয়ে গেছে বেটি বাঁচাও বেটি পড়াও এর, সেখানে থেকে কোশ্চেন দিতে পারে যে বলুন তো এবার পপুলেশন ডেন্সিটি বা গার্লস চাইল্ড সেক্স রেশিও, যেটা হরিয়ানাতে এক সময় এত খারাপ হয়েছিল বলে বেটি বাঁচাও বেটি পড়াও এলো, তো 10 বছর বেটি বাঁচাও বেটি পড়াওয়ার পরে এখন হরিয়ানাতে চাইল্ড সেক্স রেশিও কত, এরকম কোশ্চেন তুলে আসতে পারে, এরকম ডেটা তুলে আসতে পারে। এগুলো কিন্তু তোমাদের একটু আপডেট থাকতে হবে। আপডেট থাকার জন্য সব থেকে সহজ উপায়, আমাদের ব্যাংকার্স আড্ডার ওয়েবসাইট রয়েছে, ব্যাংকার্স আড্ডা বা আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজ রয়েছে, সেটাও আমি তোমাদেরকে ক্লাসে দেখিয়েছি, সেগুলো একটু ফলো করো। সবকিছু কিন্তু তোমাদের জন্য করা, তোমাদের হাতের কাছে রয়েছে। নিজেদের ফাইলগুলোকে একটু আপডেট করো এবং পড়ে যাও, সাকসেস পেতে হবে এটা মাথায় রেখে পড়ে যাও। ঠিক আছে, আজকে আর বলছি না, প্রায় অনেকক্ষণ বকেছি, তোমাদের অনেক মাথা খেলাম, প্রায় এক্সট্রা 40 মিনিটস তোমাদের মাথা খেলাম, সো সরি ফর দ্যাট। তো আগামীকাল লাস্ট ক্লাস, চলে এসো। ওকে, তাহলে এখন বন্ধ করি স্ট্রিমটা। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি না। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে? এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে? তনুশ্রী, যখন পিআইকিউ হচ্ছিল একটাও অ্যান্সার দাওনি, দেখছিলাম ম্যাক্সিমাম খুব কম অ্যান্সার দিয়েছো। পিআইকিউতে একটাতেও কোশ্চেন অ্যান্সার দাওনি, দেখছিলাম। বাকিরা কিন্তু অ্যান্সার দিচ্ছে। পড়ো, রিভিশন করো। কালকের মধ্যে পারলে যতক্ষণ রিভিশন করার থাকে কনসেপচুয়াল দেখিয়ে এসো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজকে শেষ করছি তাহলে, টাটা।